অন্যদৃষ্টি পডকাস্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা 2024-এর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের সাথে আছে আমরা অন্যদৃষ্টির পক্ষ থেকে আমি মির্জা আহমদ শরীফ এবং হ্যাঁ, এদিকে আহমেদ, এবং আমাদের হ্যালো, সাথে কথা হাই। বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ আলাবামা হান্টসভিলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নূরে মকবুলকে। তো নূরে মকবুলকে আমি হয়তো এখানে ফরচুন বলেই ডাকবো, কারণ আমরা দুজন পুরনো বন্ধু। সেই জায়গা থেকে আমি ওকে ফরচুন নামেই বেশি ডেকে থাকি। তো ফরচুন যেহেতু কমিউনিকেশন স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছে, তো তার কাছ থেকে তার দৃষ্টিভঙ্গি থেকে যে 2024-এর যে জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল সেইটা কিভাবে দেখি আমরা, তার কাছ থেকে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমি আমন্ত্রণ জানাবো আহমেদকে এবং আমন্ত্রণ জানাবো ফরচুন শামীমকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। হ্যাঁ আহমেদ, তুমি যদি কিছু বলো। অ্যাকচুয়ালি তো অনেক কিছুই হয়ে গেল এই লাস্ট 2 মাসে, যেগুলা অনেক কিছুই যে আনএক্সপেক্টেড, যেসব জিনিস কেউ এক্সপেক্ট করি নাই যে হবে। যেভাবে বসেছিল মানুষজন গুলা, যে তারা যে মুভ করবে, এগুলা আমি যদি জুলাইয়ের 15 তারিখ, 17, 18 তারিখেও যদি বলেন, দ্যাট ওয়াজ লাইক এ ড্রিম। ইভেন জুলাইয়ের প্রায় শেষের দিকেও আমার কাছে মনে হচ্ছিল নাথিং ইজ গোনা হ্যাপেন, রিয়েলি। কারণ আমরা গত 15 বছর ধরে যেসব দেখে আসছি, অ্যান্ড ব্লাইন্ডলি মেনে গেছি অন্ধভাবে করে, কিছু লাভ নাই। এগুলো তো সবসময় হয়, মানে হোপ বলে যা ছিল ছিল, মানে ইট ওয়াজ গন 15 বছরে, যারা আমরা বিগিনিং থেকে দেখছি। তো দেন দ্য বিগ চেঞ্জ হ্যাপেন্ড। এটাই মানে শকিং লাগছে। মানে এটা কেন লাইক মনে হইতেছিল যে ফিভার ড্রিম, লাইক ইউ ওয়েন্ট থ্রু দ্যাট থিং, বাট ইট ওয়াজ রিয়েলি সাফোকেটিং। মানে অনেক সাফোকেটিং এক্সপিরিয়েন্স ছিল, বাট বিশ্বাস করাও টাফ, আবার বিশ্বাস করতেও হবে যে ইট হ্যাপেন্ড, হুম। ইম্পসিবল হ্যাজ হ্যাপেন্ড। সেটাই এইটাই ঠিক। বেসিক্যালি আমরা যেমন যদি ফরচুনের কাছে জানতে চাই এই বিষয়টা নিয়ে, যে কখন থেকে তোমার মনে হলো যে আসলে there is a possibility of this happening? মির্জা, আমি তুমি করে বলি, যেহেতু হ্যাঁ তোমার সাথে আমার আলোচনার সুবিধার্থে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি যদি আমাকে বিশ্বাস করো, 5 তারিখ সকালবেলাও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কি হবে। মানে আমি আমি টিভি খুলে বসে আছি, লাইভ দেখতে চাচ্ছি আমি, কারণ তখন তো আসলে কমিউনিকেট করা যাচ্ছিল না খুব একটা। তো আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হচ্ছে, এবং আমি প্রায় 10টা পর্যন্ত, 11টা পর্যন্তও কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না যে ছাত্র জনতা সেই হল, যেটা হ্যাঁ হ্যাঁ নামার কথা 5 তারিখ, ওটা আসেনি। এবং এর মধ্যে যে ভিডিওতে গুজব, নাই, রিয়ালিটিতে হচ্ছে, হ্যাঁ, ভিডিওতে নাই। কোথাও নাই। এবং এর মধ্যে যে বলছে যে আসলে আর আর্মি যে কোনো মুহূর্তে, এটা একটা আর্মি চাল হতে পারে, আর্মি যে কোনো মুহূর্তে এসে শেখ হাসিনার পক্ষে ঘুরে যেতে পারে, এবং হচ্ছে কি তখনও পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না। এবং আমি আসলে আহ 12টার দিকে গিয়ে যখন সবাই নামলো, তখন আমি বিশ্বাস করতে পেরেছি যে হচ্ছে কি এটা বাস্তবায়িত হচ্ছে। কিন্তু তার 2-4 দিন আগে থেকে আমরা ধারণা করেছি, বিশেষ করে যখন আর্মিদের সাথে যখন হচ্ছে কি আর্মি সেনা প্রধান বসলেন, তখন আমি কিছু ভিডিও দেখছিলাম, এবং বিশেষ করে আমাদের একজন অ্যানালিস্ট আছেন জিয়া হাসান ভাই খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন যে ওই বক্তব্যের মধ্যে কিছু ইঙ্গিত ছিল, এবং যেখানে একজন আহ সেনাবাহিনীর একজন দাঁড়িয়ে বলেছিলেন যে একটা কোরআনের বা হাদিসের, ওখানে তো ডিরেক্টলি বলবে না, তো ওখানে এক ধরনের বলেছিল যে এই ধরনের মজলুমের পক্ষে কি আমরা যাব কিনা, বা অত্যাচারিত জালিমের পক্ষে আমাদের অবস্থান কি হবে, এই ধরনের একটা হাদিস শোনানোর পর সবাই হচ্ছে কি ওটাতে এগ্রি করে আলহামদুলিল্লাহ বা এরকম কিছু একটা বলেছিল। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক এ সিগন্যাল যে হচ্ছে কি আসলে সেনাবাহিনী হয়তো ছাত্র জনতার পক্ষে যাবে। সো ওই বক্তব্যগুলো শোনার পর প্রায় 2-3 দিন আগে, ধরো 2 তারিখ 3 তারিখ থেকে মোটামুটি কনফার্ম হচ্ছিলাম, এবং আর্মিও একটুখানি ঘুরছিল, এবং ওই বক্তব্যের পরপর নাকি কুমিল্লায় আর্মি মোটামুটি ছাত্রদেরকে সহায়তা করেছে, সেই খবরগুলো পাচ্ছিলাম। কিন্তু আহ যদি বলো আসলেই কবে মানে ফিল করলাম
যে আমি আসলে 10 তারিখ সকালেও বিশ্বাস করতে পারছি, ওই যে আহমেদ ভাই বললো না যে আমরা মেনেই নিয়েছি, আমি ভেবেছি যে না, মেরে পিষে লাশ ফেলে থেকেই হয়ে যাবে, যাবে। মানে এটা হবে না, আমি আমি বুঝতে পারছিলাম না, আমি কল্পনা করতে পারছিলাম না, আনটিল আই স দ্য হেডলাইন, লাইক দ্য বিগ হেডলাইন অন টিভি স্ক্রিন। হ্যাঁ, আমি যেমন মোটামুটি জুলাইয়ের 18 তারিখে যখন এখানে তো যেতে আমরা সকালে যখন উঠি তখন বাংলাদেশে দিনের ঘটনাটা ঘটে গেছে। আমি হ্যাঁ, সেদিন মনে আছে 18 তারিখ সকালে ঘুম থেকে ওঠার পরে ফেসবুকটাতে ঢোকার পরই মনে হলো যে এটা কি, মানে কি হচ্ছে, এটা কি দেখলাম। হ্যাঁ, মানে আমি তার আগের দিনও তো মানে পরিস্থিতি ঠান্ডা ছিল, আবু সাইদ মারা যাওয়ার পরের দিন পরিস্থিতি বেশ ঠান্ডা ছিল, কিন্তু 18 তারিখে যখন দেখলাম যে 60 জন 65 জন মারা গেছে তখন আমি এই সংখ্যাটা দেখে না আমার মানে কি বলবো যে শরীরটা কেঁপে উঠলো যে আসলে এইটা কি। তখন মনে হলো যে এইটা মনে হয় হাসিনার জন্য কি একটা বলবো বিস্ফোরা হয়ে দাঁড়াবে আর কি, এইটাতেই হয়তো বিস্ফোরক হাসিনা, কারণ হচ্ছে। হাসিনা 2 4 5 জনকে সে রাতের বেলা মেরে ফেলতেছে, এটা 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 নিয়ে কেউ ওয়ারিড না, কেউ দেখতেছে না, যেহেতু কেউ চিন্তাও করে না অনেক ক্ষেত্রেই। কিন্তু যখন তুমি বাংলাদেশের কি বলবো তথাকথিত উচ্চবিত্ত শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর হ্যাঁ, ছেলেপেলেদের দেখতেছো যে তারা রাস্তায় টিভি ক্যামেরা ফেসবুকের ভিডিওর সামনে মারা যাচ্ছে, তখন এটা ডিফারেন্ট। হ্যাঁ, এবং এইটার পরবর্তীতে যখন আবার রাতে কারফিউ টারফিউ দেওয়া হলো, তো সেই দিন থেকে আমার কেন জানি মনে হচ্ছিল যে এইটা হচ্ছে 1 মাস লাগুক বা 1 বছর লাগুক বা 2 বছর লাগুক, 18 জুলাই থেকে আর কি, যে এইটার জন্যই হাসিনাকে হয়তোবা চলে যেতে হবে। কিন্তু ওই যে আহমেদ যেটা বলতেছিল ওইটার সাথে একবারে একমত আমি 25 26 তারিখ থেকে যেমন একটা স্যাডনেস ফিল করতেছিলাম যে আন্দোলনটা কি থেমে গেল কিনা, বন্ধ হয়ে যাচ্ছে কিনা। হুম, পরবর্তীতে আবার ওই যে নাহিদদের যেদিন ছাড়া হলো 1 তারিখ থেকে, সেদিন আমি তখন থেকে আবার হচ্ছে আশাবাদী হওয়া শুরু হলাম যে মনে হচ্ছে একটা পরিণতির দিকে যাচ্ছে। আহমেদ যদি কিছু ফার্স্ট অফ অল আমি আমি ফরচুন ভাইকে এমনি জিজ্ঞেস করতে চাই যে ভাই আপনি কেন মনে করেন, দেখেন আওয়ামী লীগের এই যে সরকারটা যে আসলো 2009 সালে, 9 সালে তো তো তাদের হলে কি উইদিন আ মান্থ তারা অনেক কিছু অ্যাট্রসিটি মানে পিলখানার কাহিনীটা ঘটাইলো, মানে এরকম মেজর ইভেন্ট কিন্তু আমরা কিন্তু দেখছি মানে রিসেন্ট ইয়ার্সে কিন্তু দেখি নাই, দেখলেও যদি ওই অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিতে এরকম হয়েছে, মানে ওইগুলা কেন মানে জুলাই ওয়াজ জুলাই 2024 কেন ওয়াজ দ্য ফাইনাল নেল অন দ্য কফিন, মানে আপনার আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা মানে দেখেন ইট ওয়াজ আ ফ্লো হ্যাঁ বুঝছি অফ আমি। ইভেন্টস। তো এটা হচ্ছে কি, আমরা সোশিওলজিতে একটা থিওরি বলি, বা হচ্ছে কি যখন ইভেন মুক্তিযুদ্ধের ঘটনা যখন আমরা ব্যাখ্যা করি, রণেশ দাশগুপ্তের একটা থিওরি ছিল, এবং উনি বলতেন যে এটা পুঞ্জীভূত ক্ষোভের গণবিস্ফোরণ। অর্থাৎ এই ধরনের একটা গণবিস্ফোরণ হওয়ার জন্য কিন্তু আসলে অনেকগুলো পুঞ্জীভূত ক্ষোভ লাগে। একটা হ্যাঁ, একটা ইনসিডেন্ট দিয়ে আসলে এই ধরনের একটা ম্যাস রিভলিউশন কখনো হবে না। তো এই যে মানে উম, পিলখানার ঘটনাটা ঘটলো, পিলখানার ঘটনা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের মানুষকে খুব বেশি আমার মনে হয় না অ্যাটেনশন ড্র করতে পেরেছে বা অ্যাটাচ করতে পেরেছে, কারণ ওটা আর্মিদের ভেতরের ঘটনা। ওখানে কি হয় আমরা সাধারণত জানি না, ওখানে কারা চলাফেরা করে, ওখানে কি পরিকল্পনা হচ্ছে, অনেক কিছুই আমরা জানি না। কিন্তু ওই ঘটনা বাদ দিলেও আপনি যদি দেখেন যে আহ, আপনার যেটা হলো 18 সালে একটা ছাত্র আন্দোলন হলো কোটা বিরোধী, এবং তারও আগে 14 সালেও একটা হয়েছিল, এবং সেই সময় কিন্তু আমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার দুটা বন্ধুকে কিন্তু গুম করে ফেলা হয়েছিল, শাহিন নামে একটা ছেলে ছিল, আরেকজনের নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ওরা শাহবাগে গিয়ে এবং ওদেরকে গুম করে ফেলার পর অনেকদিন পর ওদেরকে ফেরত দিয়েছে, এবং ওদের আর কখনো বিসিএস হয়নি। তো ওটা ছিল ছোট আকারে, মানে 14 সালের ঘটনা। এরপর 18 সালে একটা হলো, এরপর সড়ক আন্দোলন হলো। এই বড় বড় ঘটনাগুলো প্রত্যেকটা না মানুষকে টাচ করতে পেরেছে। আমি বলবো জি, যতখানি না পিলখানার ঘটনা টাচ করতে পেরেছে, তার চেয়ে বেশি সড়ক নিরাপদ সড়ক এবং 18 সালের ছাত্র আন্দোলন টাচ করতে পেরেছে, কারণ ওগুলো আসলেই জনতার আন্দোলন ছিল। মানে পিলখানা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, কিন্তু আমি বলবো যে মানে ওটা আসলে ঠিক জনতার হুম,
জায়গা না, জনসংযোগের ওখানে জায়গায় কি হয় আমাদের আমরা অনেক কিছু জানি না, আচ্ছা ফলে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওটা ধামাচাপা হুম দেয়া গেছে, এক মাসের হুম মধ্যে হুম। ওটা ঘটল, এত বড় ঘটনাটা ধামাচাপা দেয়া গেছে, আচ্ছা কারণ আচ্ছা। আর্মির সাথে তো আসলে সাধারণ মানুষের অতটা কানেকশন থাকে না। হ্যাঁ, সেটাই। এটা একটা তো অনেকগুলা খুব হতে 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 আমি বলবো শেষ পর্যন্ত আসলে হ্যাঁ। এখানে গিয়ে দাঁড়িয়েছে। আরেকটা বড় হুম কারণ আমি মনে করি শাহবাগের ব্যর্থতার একটা বড় কারণ, যেটা হুম 13 সালের শাহবাগের পর আসলে আলটিমেটলি যারা আওয়ামী সরকারের ন্যারেটিভ তৈরি করেছিল, বাম হুম হুম হুম। ব্লগার অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে যখন হত্যা করা হচ্ছে, তারা সবাই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে অথবা তাদেরকে হত্যা করা হচ্ছে এবং শেখ হাসিনা তাদেরকে কওমি জননী উপাধি দিচ্ছে, হুম হুম মানে উপাধি দিচ্ছে, ফলে বামরাও কিন্তু ঘুরে গেছে। এবং একটা ব্যাপার হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ। আপনি বামদের ক্ষেত্রে বামদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমি এখনই শেষ করছি অল্প কথা বলে, ছোট্ট একটা পর্যবেক্ষণ হচ্ছে ওরা সংখ্যায় কম, কিন্তু ওরা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের সময় এক ধরনের গুণগত ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। আপনি এক্স্যাক্টলি। এই জায়গাটা অস্বীকার করতে পারবেন না। তো শেখ হাসিনা ক্ষমতায় থাকার পেছনেও মানে যেরকম বামদেরকে দেখিয়ে দেখিয়ে ডেমোক্রেসি আছে হোয়াট এভার, হ্যাঁ ওটা হ্যাঁ অন্য কাহিনী, কিন্তু কিন্তু বামরা যখন ঘুরে গেল হ্যাঁ। ওটা আসলে একদম মানে It was a বিশাল, plan. হ্যাঁ ডিজাস্টার হয়ে গেছে। আর কোনো উপায় ছিল না শেখ হাসিনার আলটিমেটলি, ন্যারেটিভ তৈরি করার মানুষ নাই, কথা বলার মানুষ নাই, যুক্তি দেওয়ার মানুষ নাই। জি জি। এই আপনি মানে ওইটা তো বাংলাদেশের একটা অলিখিত একটা রুল, বাম বা যদি নন মুসলিম হয়ে থাকেন আপনি তাইলে আওয়ামী লীগ, আওয়ামী এই যে আওয়ামী লীগ, অলিখিত হ্যাঁ। একটা রুল ছিল। তো আমরা তো আসলে আওয়ামী শাহী হয়, এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বিশেষ করে এই আন্দোলনের আগেও তো আমি বলবো যে 2009 সালের পরেও বিভিন্ন সময় আমরা তো দেখেছি, এবং বামদের হ্যাঁ হ্যাঁ। আন্দোলনের ফসল আওয়ামী লীগের ঘরেই গেছে সব সময়। জি তো জি। এবং আওয়ামী লীগরাও কিন্তু বামদেরকে নানান ভাবে পরোক্ষভাবে অনেকটা মানে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে অনেকটা রাখে, এরকম টাইপের যে দু চারটা বুদ্ধিজীবী পুষি আমি যারা আমার পক্ষে হ্যাঁ ডিসকোর্স নির্মাণ করবে, এরকম টাইপের ব্যাপার, সেটা ভেঙে গেছে। এই সেটা। পৃষ্ঠপোষক সম্পর্কটা ভেঙে গেছে। হ্যাঁ, এই একটু আগে আমি একজনের সাথে কথা বলছিলাম যে ওই বামের কথা যেহেতু আসছে যে আম, একজন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, উনি ভদ্রমহিলা, তো উনি কিন্তু বাম, বাট আবার আরেকটা এট দ্য সেম টাইম উনি ইউনুসকে আউটস্টেট করার পর ভালো পজিশন পেয়েছেন গ্রামীণ ব্যাংকে। তো উনি এখন বিপদে পড়ে গেছেন যে উনি বামও ছিলেন, এগুলা সাপোর্ট করে নেই, বাট আবার ওইদিকে পজিশনে নিয়েছেন, মানে কোন দিকে যাবে এখন বুঝতে পারতে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এজ ইউজুয়াল, হচ্ছে এগুলো কাহিনী। আমি তো এই এই ভাই এই এই আপনার। ইয়াতেই ধারাতেই একটা বিষয় ফরচুনেটলি জানতে চাই, যেটা হচ্ছে, বা হ্যাঁ আহমেদও তার তোমার মতামত শেয়ার করতে পারো। আহ, আমাদের এই যে 16 বছর ধরে বাংলাদেশের যে সুশীল বা বুদ্ধিজীবী সমাজ হাসিনার এই অ্যাট্রোসিয়াস বিহেভিয়ারটাকে বুঝতে পারলো না। এইটা তো তাদের আহ, চিন্তা শক্তির একটা ব্যর্থতা হিসাবে দেখা যায়, যে তারা কেন পারলো না। তাইলে কি তারা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ, তারা বাস্তবে তাদের সামনে যে ঘটনাগুলো ঘটে সেটা তারা দেখতে পারতেছে না। সেটাই। তো সেই জায়গা থেকে এখন যখন ওই ধরনের ব্যক্তিরাই তারা আমাদের সমাজে এখনো আমাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করছেন যে এভাবে হবে ওভাবে হবে, হলে ভালো হয়, তো ওনাদের এই 16 বছরের ব্যর্থতার পরও কি আমাদের তাদের কথা শোনা জরুরি কিনা, নাকি এর বাইরে গিয়ে নতুন করে চিন্তা করার কোনো জায়গা আছে? আহমেদ ভাই এটাতে বলেন। আমি একটা অপিনিয়ন দিব। আপনি হুম, আচ্ছা আপনি বলেন নাকি আমি আচ্ছা আমি অপিনিয়ন একটা দিই। আপনি বলেন আমি ভাই। আমি 71 সালের একটা জিনিস দেখেছিলাম যে মানে পড়েছি মোস্টলি, মানে দেশ যারা স্বাধীন করেছে দে হ্যাভ দ্য রাইট টু সে, মানে আমি এখন যে ছাত্র জনতারা যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, আর এই ডক্টর ইউনূস সাহেবকে যদি কথা বলি, মানে তাকে অনেক ধরনের ভাবে টর্চার করা হয়েছে। ওই যে আদালতের ভিডিও গুলা দেখা যাচ্ছে যে উনি দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, 8 তলা 9 তলা লিফট দিয়ে, লিফট সিঁড়ি দিয়ে উঠতেছেন। তো আমার মনে হয় মানে সবার আগে অগ্রাধিকার পাবে হলে গিয়া সেই ছেলেগুলো যারা হলে গিয়া 3-4 বার বিসিএস দিয়েছে, মানে ভাইবা পর্যন্ত গিয়ে যায়, ভাইভাতে মানুষজন ঠাট্টা তামাশা করে তাদেরকে বের করে দিয়েছে, তারা জানে যে হলে গিয়া তাদেরকে জব দিবে না, ইটস অলরেডি বিং। আর
42 আর 43তম মনে হয় বের হয়েছে যে কতগুলো পজিশন সরকারি ডিরেক্টিভে দেওয়া হয়েছে। তো এই যে বিসিএস এর পড়াটা মানে তারা বছরের পর বছর পড়ছে করছে, তো আবার যারা ডিরেক্টলি এই ইয়ে গুম হয়ে গেছে তাদেরকে আমার স্বৈরাচারের মনে হয় হাতে সব। নির্যাতিত, হ্যাঁ হ্যাঁ সরাসরি হ্যাঁ হ্যাঁ নির্যাতিত। হ্যাঁ, তারা ফার্স্ট হ্যান্ড অবজার্ভ করছে যে কি হয়েছে না হয়েছে। হুম হুম হুম। তো আমার মনে হয় তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। এনিথিং ওন এ কান্ট্রি ইজ ফর্মিং, বুঝছেন, হুম আমাদের ইমিডিয়েটলি অ্যাডভাইজার্স এর দরকার নাই, কারণ তারা তো দেখছে, তারা তো কি হচ্ছে না হচ্ছে। আবার অনেকেই যারা হলে গিয়া বছরের পর বছর চেষ্টা করছে যে হ্যাঁ দেশের কিছু করতে পারবো, গেভ আপ এন্ড দে লেফট, বাংলাদেশে আর থাকতে পারেনি। তো এইসব মানুষরাও আমার মনে হয় দে হ্যাভ আ প্রায়োরিটি ইন দিস। তো আপনি কি মনে করেন ফরচুনেটলি ভাই? আচ্ছা, আমি হচ্ছে কি দুটো অংশে বলি। প্রথম হচ্ছে হুম কি আপনার এই অংশটার সাথে আমি একেবারেই একমত। মানে উপদেষ্টা দেওয়ার আগ থেকে আমি বারবার বলছিলাম যে আমাদের উপদেষ্টার আহ বা যে কোনো এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ থেকে শুরু করে বা রাষ্ট্রের এখন যেসব জায়গায় নতুন করে পদায়নের মানে কথা শোনা যাচ্ছে সেসব জায়গায় যেন ছাত্র জনতার অভ্যুত্থানের সেই স্পিরিটটার প্রতিফলন ঘটে, হুট করে যেন লোকজন গিয়ে গিয়ে না বসে। মানে যারা এই স্বৈরাচারের হাতে 15 বছর ধরে নির্যাতিত, যাদের পরিবার নির্যাতিত, তার যেমন নুরুল কবিরের গাড়িতে প্রচুর হামলা হয়েছে। এই স্বৈরাচার পতনের আগেও উনি বিভিন্ন সময় কথাগুলো বলেছে, আমি শুনেছি ওনার গাড়িতে হামলা হচ্ছে, বাড়ির পাশ দিয়ে লোকজন মোটরসাইকেল নিয়ে ঘুরঘুর করতেছে। ওনার ছেলেকে উনি বলছে আমি বিদেশ পাঠাতে বাধ্য হয়েছি শুধুমাত্র আমার ছেলেটা যেন জানে বাঁচতে পারে। রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা যাকে হচ্ছে কি এখন ইয়ে দিল, আমি তার কথা বারবার বলছিলাম, কারণ তার স্বামীকে গুম করে ফেলা হয়েছিল। আমার এখনো মনে আছে, আমি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে হচ্ছে কি এবং ইমিডিয়েটলি সে খালেদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করে একটা প্রোগ্রাম করে, ওখানে হচ্ছে কি খালেদ মহিউদ্দিন ওনাকে ওই ব্যাপারটা সামনে আনার পর সরকার আসলে আর সামলাতে মানে কিভাবে যেন মোটামুটি ফেরত দিল আর কি, হুম হোয়াট হুম এভার। তো আমার এই ধরনের প্রচুর কেস পাওয়া যাবে যে হচ্ছে কি ফাহমিদুল হকরা মার খেয়েছে, তানজিমউদ্দিন খানরা মার খেয়েছে, গীতিয়ারা নাসরিনদেরকে খুনতাসা করে রাখা হয়েছে স্বৈরাচারের আমলে। বা আমরা ওই অংশটা মির্জার সাথে একটু কানেক্ট করি যে আসলে ওরা চেষ্টা করেনি তা কিন্তু না, আমি বলবো চেষ্টা করেছে, কিন্তু স্বৈরাচারের প্রোপাগান্ডা এবং স্বৈরাচার এই পরিমাণে ঝেঁকে বসেছে যে এই মেসেজটা আসলে মানুষ পর্যন্ত যেতে পারেনি। এবং দুই নাম্বার কথা হচ্ছে যে টর্চারটা এত বেশি ছিল, কতক্ষণ কতবার, মানে ইনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে যেখানে কোনো আইনের শাসন নাই, ঠিক আছে, আমাকে যদি ধরেও নিয়ে যায়, আমি যদি বুঝতে পারতাম যে আমি কোর্টে গিয়ে জামিন নিতে পারবো, তাহলে আমি রাস্তায় নামবো। মানে সবকিছুই তো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং এরপর যেটা গুম করে ফেলতেছে, পরিবারের মানুষ তুলে নিয়ে যাচ্ছে, তো কতক্ষণ আসলে একটা মানুষ বলতে পারে? এই ধরনের পরিস্থিতির কারণে আসলে বাংলাদেশের সুশীল সমাজ অনেকখানি চুপ হয়ে যেতে বাধ্য হয়েছে, এক। দুই নাম্বার, একটা ব্যাপার খেয়াল করবে যে সুশীল সমাজের বিরুদ্ধে কিন্তু ক্রমাগত এক ক্রমাগত এক ধরনের হেট্রেট এবং এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে আওয়ামী লীগের হ্যাঁ হ্যাঁ অনলাইন বাহিনী। মানে কোনো কিছু হলেই সুশীল বলে তাদেরকে গালি দেওয়ার এক ধরনের ক্রমাগত, যেন অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, আইন মানে রুল অফ ল, এগুলোর সম্পর্কে কেউ কোনো কথাই বলতে না পারে। এবং তাদেরকে সামাজিকভাবেও এক ধরনের হেয় প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগের, আওয়ামী লীগের একটা অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ কিন্তু সুশীল ট্যাগ দিয়ে গালাগালি দেওয়ার জন্য কিন্তু একদম রেডি ছিল। হুম ফলে আসলে কোণঠাসা হয়ে গেছিল। এবং এই কোণঠাসার হওয়ার মধ্যেও যতখানি পেরেছে কথা বলেছে, কিন্তু আমি বলবো না পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি বলবো যে এটা নিয়ে দ্বিমত থাকতে পারে। অনেকেই বলছে যে বিএনপি জামাতের বুদ্ধিজীবী বা সুশীলরা আওয়ামী সরকারের সময়ে, স্বৈরাচারের সময়ে কথা বলাটা তাদের জন্য যতখানি রিস্কি ছিল, হুম হুম বাম সুশীল বা নির্দলীয় বা নন আওয়ামী বা নন নন বিএনপি জামাত পরিচয়ের সুশীল বুদ্ধিজীবীদের জন্য কথা বলাটা কম্পারেটিভলি ইজি ছিল, যে কারণে এই বামদেরকে বেশি ক্রেডিট দেওয়া হচ্ছে বলে কিছু বিএনপি জামাত ঘরানার বুদ্ধিজীবী এই আলোচনাটা সামনে এনেছেন। আহ আমি আমি এটা 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 একটা মানে এটা একটা অ্যাজাম্পশন, কিন্তু আমি বলবো যে
বা আমরা আসলে গত 15 বছরে যদি কিছু করে থাকে, সেটা এই সরকারের বিরুদ্ধে টুকটাক কথা বলা, একটা মিছিল নিয়ে একটা ব্যানার নিয়ে দাঁড়ানো, আসলে বামরাই যতখানি পেরেছে আর কি দাঁড়িয়েছে, এবং ছাত্রদের সাথেও দাঁড়িয়েছে, একদম মানে হুম, ছিল, ওদের না, ইনভলভমেন্ট ছিল আমি এর বলবো। অনেক কিছুর সাথেই আমি একমত, এবং ধন্যবাদ আসলে তুমি ব্যাপারটা ব্যাখ্যা করে করলা। হুম, তো এই জায়গা থেকেই যদি আহ, আহ, আমরা তিনজনই আসলে দেশের বাইরে আছি, তো আমি ওই জায়গা থেকে হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাই বা একটা বিষয়ে করতে চাই। যেমন প্রবাসীরা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে অংশগ্রহণ করলো, বা তাদের অংশগ্রহণের কতটুকু ভ্যালু ছিল, সেটা কি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা, এই জিনিসটা। তো আচ্ছা, তোমরা মনে হয় আগে অপিনিয়ন দাও, তারপরে আমি আমার অপিনিয়ন দিব না, বা কোনো কিছু বাদ থাকলে ভাই বলবো। বলেন। হ্যাঁ, যে প্রবাসীদের অংশগ্রহণ আমি কতটুকু প্রবাসীর ইম্প্যাক্ট আমি যে ফেলছে, একটা এটা আমি আসলে কিভাবে আমি বোঝো? ফরেন ওয়ার্কার্সদের পার্সপেক্টিভে ওইটা বলবো যে, যেমন আপনারা দেখেছেন ইউএই কি হয়েছে। ইউএতে অফকোর্স দে গট রিলিজ, তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, দ্যাটস রিয়েলি গ্রেট নিউজ। বোঝাই যায় যে মানে ইটস ডিফারেন্ট। ইউএই কখনো এরকম ধরনের ক্ষমা করে না। এই যে পুরোপুরি ভাবে যারা যারা মিছিল করতে নেমেছিল তাদেরকে বিভিন্ন রকমের সাজা দেওয়া হয়েছে। তারপর আবার আমি যেটা শুনেছিলাম, এটা এটা যে বসরা মালয়েশিয়ান কোম্পানিতে বসরা তাদের ওয়ার্কারদেরকে বলে দিয়েছে যে যদি এগুলাতে পার্টিসিপেট করো, ইট ডাজন্ট ম্যাটার, ইট কুড বি অনলাইন অথবা ফিজিক্যালি করলে তো আরো ডেঞ্জারাস, যে রিস্ক অফ ডিপোর্টেশন আছে। মানে মালয়েশিয়ার সরকার ডিপোর্ট করে দিতে পারে, বাংলাদেশে হ্যান্ড ওভার করে দিতে পারে। তো তবু দেখা গেছে যে মানে স্ট্যান্ডিং, মানে এরপরও তারা ভিডিও পোস্ট করেছেন, বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছে ছাত্রদের সাপোর্ট করে। তারপরে আবার ওই যে রেমিটেন্স যোদ্ধার একটা ইনিশিয়েটিভ, এই যে ইয়া হ্যাশট্যাগ কি জানি হুম, চালু হুম, করলো না, তো নো হ্যাঁ, রেমিটেন্স দেখেছে বা দেওয়ার শাট ডাউন অ্যাকচুয়ালি রেমিটেন্স। পার্টিসিপেট, ওই যে পলক ভাইয়া যে রেমিটেন্স হাত জোর চায়, করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সে সেটাই আবার রেমিটেন্স পাওয়ার জন্য যে 5 GB ফ্রি ফ্রি ডেটা দিল। তো এটা আমি দেখছি এই কান্ট্রি গুলোতে অ্যাকচুয়াল রিস্ক ছিল টু প্রোটেস্ট বাংলাদেশের গভর্নমেন্টের এগেইনস্ট, নট ইভেন দোজ কান্ট্রিজ। তো তবু মানুষজন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। তো আপনারা কি দেখছেন? আমি এক- আমি দুটো পয়েন্ট যুক্ত করি। একটা হচ্ছে যে প্রবাসীদের ভূমিকাকে আমি দুভাবে দেখি। একটা হচ্ছে কি, দীর্ঘ সময় ধরে প্রবাসে বসে প্রবাসীরা এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে যে ন্যারেটিভ বা ডিসকোর্স তৈরি করতে পেরেছে সাকসেসফুলি, পিনাকি, ইলিয়াস হোসেন, শাহেদ আলম, কনক সরওয়ার হ্যাঁ, হ্যাঁ। সহ যারা যারা আছে, আমি বাংলাদেশে দেখেছি, এবং বাংলাদেশ থেকে আসা বিভিন্ন মানে আসে না আমাদের মা খালারা হুম, ছেলেদেরকে হুম, হ্যাঁ, দেখতে হ্যাঁ। হুম, আসে না, হুম, হুম, আমি দেখেছি যে একেবারে মানে রাজনীতির সাথে এমন সম্পৃক্ত না, কিন্তু খুবই সাধারণ গ্রামের মানুষ, কিন্তু ওনারা ইউটিউবে নিয়মিত হচ্ছে কি পিনাকির ভিডিও শুনেছে বা শাহেদ আলমের ভিডিও শুনেছে। আমার বাবা কলেজে অধ্যাপনা করতেন, এখন রিটায়ারমেন্টে আছে, অনেক বয়স হয়েছে, অনেক কিছু নিউ মিডিয়ার বুঝে না, কিন্তু ইউটিউবে গিয়ে বলে যে শাহেদ আলমের ভয়েসটা, ও যেভাবে কথা বলে আমার খুব ভালো লাগে, এবং অনেক কিছু সে সুন্দর করে বলে, কনক সরওয়ারের কথা বলে। তো আমি বলবো যে এইখানে প্রবাসীদের ভূমিকার মধ্যে একটা বড় ভূমিকা ঘটে গেছে, যে এক ধরনের নীরব স্বৈরাচারের বিরুদ্ধে এক ধরনের নীরব সম্মতি উৎপাদন তৈরি করে গেছে ওরা 15 বছর ধরে, 15 বছর হুম, না হলে মিনিমাম 10 বছর, যেটা ইউটিউবের মধ্য দিয়ে গ্রামের মানে আনাচে কানাচে মহিলারা, ছাত্ররা, হুম, নারীরা, বিভিন্ন বয়সের লোকেরা হচ্ছে কি এই স্বৈরাচারের বিরুদ্ধে আহ জেনেছে। এক, দুই নাম্বার হচ্ছে কি রিসেন্ট বা একদম, ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আর স্বল্প মেয়াদী যেটা ছিল এটা আসলে রেমিটেন্সের ব্যাপারটা এতই ভিজিবল ছিল যে রেমিটেন্সের ব্যাপারটাকে তুলনা করেছে আমাদের এক ভাই হচ্ছে কি ফিনিক্সের মাথায় আঘাত করার মতো। মানে হচ্ছে কি, আহ, ও বারবার গজিয়ে যায়, ফলে হচ্ছে কি তাকে মাথায় আঘাত করতে হবে, মানে ওর একমাত্র বধ করার উপায়। তো এই হুম, স্বৈরাচার বধ করার একমাত্র উপায় ছিল হচ্ছে কি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন, কারণ ইকোনমি কলাপস করবে, ইকোনমি কলাপস করলে হচ্ছে কি ওরা আর টিকতে পারবে না, ব্যবসায়ীরাও চলে যাবে, মানে সবকিছু চলে যাবে, এবং এটা ওরা বুঝে গেছে। বুঝে যাওয়ার পর আসলেই কিন্তু ওই এফেক্টটা হচ্ছে কি খুবই ভিজিবল ছিল। আমি একটা ঘটনা বলি, আমি টাকা পাঠানোর পর
কিছুদিনের তখনও পর্যন্ত মানে প্রবাসীরা বন্ধ করবে করবে না এরকম আর কি। তো তখন অনেকেই বন্ধ করে দিয়েছে, আমি অল্প কিছু টাকা পাঠাইছিলাম একটা জরুরি কাজে। তখন আমাকে জানালো যে এলাকার লোকাল মানে লোকাল ব্যাংকে 30,000 টাকা তোলার মতো লিকুইড ক্যাশ ছিল না। মানে ওরা বলছে যে আরেকদিন আসেন এরকম। আর পরবর্তীতে আমি জানলাম যে বাংলাদেশের আসলে রিজার্ভের অবস্থা এত খারাপ যে সরকারি এবং সরকারি স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের বেতন হতো আসলে শুধুমাত্র যে রেমিটেন্স গুলা যেত সেখান থেকে আসলে হচ্ছে কি মানে সরকার ম্যানেজ করতো টাকাগুলা, যে এই যে ক্যাডারদের বেতন টেতন সরকারের বেতনগুলা, কারণ আলটিমেটলি রিজার্ভ খুব খুব খারাপ অবস্থা। তো ফলে ওটা ছিল বড় ধাক্কা আমি বলবো। মানে ওই ধাক্কাটা না আসলেও মানে আমার মনে হয় না এই সরকার সহজে ছেড়ে দিত, কারণ আপনি দেখবেন যে উনি কিন্তু ব্যবসায়ীদেরকে ডেকে মোটামুটি একটা ব্যবস্থা করে ফেলছিলেন, উনি বুঝাই ফেলছিলেন ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে, এবং উনি বারবার বলছে যে আমি তো বিএনপি যে আমাদেরকেও ব্যবসা করতে দিচ্ছি, তোমরা ব্যবসা করবা না কেন, দেশের জন্য ব্যবসা করো, টাকা করো, তো কাউকে তো বাধা দিই নাই। উনি হচ্ছে কি মোটামুটি ম্যানেজ করে ফেলছিলেন। এরপর যখন বন্ধ হয়ে গেল তখন আসলে মানে এটা একটা বড় ধাক্কা খাইছে মনে হয়েছে আর কি আবার। তো মির্জার কি মনে হয়? না, আমি দেখি যে এই এই বিদেশিদের অংশগ্রহণ বা প্রবাসীদের অংশগ্রহণ খুব ইম্প্যাক্টফুল ছিল, কারণ স্পেশালি যখন 18 তারিখের পরে বাংলাদেশে কি হচ্ছে তারা এই তথ্যটা বাইরে তারা নিজেরা পাঠাইতে পারতেছে না কোনোভাবে। তখন শুধুমাত্র প্রবাসীরাই যে যেভাবে পারতেছে, কেউ ফোন কল করে বা অন্যান্য মাধ্যমে তথ্য সংগ্রহ করার করতেছিল। বেসিক্যালি সিটিজেন জার্নালিজম চলতেছিল কমপ্লিটলি, যে সবাই নিজেরাই সাংবাদিকের কাজ করতেছিল। এবং সেটা কেউ একজন কোনো একটা সংবাদ সংগ্রহ করলেই সেটা আবার আমরা 50 জন বা 1000 জন মিলে সেটা শেয়ার করে দিচ্ছি যেন অন্যরাও জানতে পারে। তো এর ফলে যেটা হয়েছে যে এইখানে যেমন প্রবাসীরা তোমার সিনেটরদের চিঠি লিখতেছিল বা অন্যান্য দেশের তারা তাদের পার্লামেন্ট বা ওই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথাবার্তা বা যোগাযোগ করে তাদের একটা বিবৃতি দেওয়ানোর চেষ্টা করছে। তারপর যখন শেষ দিকে এসে তোমার ছাত্ররা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তারা যে সবাই মিলে একসাথে এক দফার একটা বিবৃতি দেওয়া শুরু করলো, সেটা যেমন খুব ইম্প্যাক্টফুল ছিল। তো এইটা আবার ওই যে বাংলাদেশেও যে বিভিন্ন ঘটনা ঘটতেছে সেগুলার যেটা বললাম যে একেবারে নৃশংস একটা হত্যা, সেটা যেমন ওই জুলকারনাইন সায়ের বা এই ধরনের তাসনিম খলিলের নেত্রী নিউজ, তারা যেমন ওই ধরনের তথ্যগুলো মানুষকে দেশের বাইরে থেকে জানাচ্ছিল। তুমি যে অনেকের নাম বললো ওই একই কাতারেই, তো এদের এইগুলো কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলছে। এটা আমি একমত যে তোমার এই ন্যারেটিভটাকে যখন বাংলাদেশের মানুষ নিজেরা কথা বলতে পারতেছিল না, তখন প্রবাসীরা তাদের হয়ে পুরো কথাটা তারা নিজেরাই বলার চেষ্টা করতেছিল। যেমন আমি এমন লোককেও দেখছি তখন ফেসবুকে দিন রাত 24 ঘন্টা অ্যাক্টিভ, যাদের আমি ওই জুলাই 18-র আগেও দেখতাম না। তারা হয়তো মাসে একদিন আসে বা একটা কিছু পোস্ট করে চলে যায়, আবার ওই অগস্টের 5 তারিখের পর আস্তে আস্তে তারা চলে গেছে। তো এই যে সময়টাতে এই হঠাৎ করে না কিছু লোকজন যাদের মানে একেবারেই কি বলবো আশ্চর্যজনক, আমি যাদের এক্সপেক্ট করি নাই যে এই মানুষগুলো এত অ্যাক্টিভ হইতে পারে, এত হচ্ছে তোমার বিদেশে থেকেও দেশপ্রেমের জায়গা থেকে যে 24 আওয়ার্স যাই পাচ্ছে সেটা নিয়ে কথা বলা বা হচ্ছে শেয়ার করা বা তার মতামত দেওয়া, যেটা অনেকে হয়তো এর মধ্যে করে নাই একেবারেই, কিন্তু অনেকে আবার এটা করছে যে এই পুরো সময়টাতে। তো এগুলো কিন্তু হচ্ছে ওই বেসিক্যালি ভয়েডটাকে ফিল আপ করার কাজই করছে, যে ওরা যদি কথা বলতে পারছে না তো আমরা বলি। হ্যাঁ, আর জিনিস আমি একটা জিনিস মনে করে দিতে চাই ইভেন্ট অনুযায়ী, যে আমাদের যখন ইন্টারনেট শাটডাউন হলো তো তখন কিন্তু আবার ওই যে ক্রাউড স্ট্রাইক যেটা সমস্যা হলো ওয়ার্ল্ড ওয়াইড এয়ারপোর্ট জুড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক, তো ইমিডিয়েটলি হয়েছে কিন্তু এটা। তো আমি যে কোনো নিউজে যাচ্ছিলাম, রোটার্স বলেন, আপনি এপি নিউজ, যে কোনো কিছুতে বলবেন যে ইট ওয়াজ দ্য টপ অফ দ্য হেডলাইন, ব্রেকিং নিউজ। কিন্তু ফেসবুকে আবার যখন ওই নিউজ এজেন্সির পোস্ট গুলাতে দেখতাম, সেখানে কমেন্টে কিন্তু বাংলাদেশিরা কমেন্ট করছে যে বাংলাদেশে কি হচ্ছে দেখুন, ইন্টারনেট নাই, ইন্টারনেট করছে। ওই ক্রাউড স্ট্রাইকের পোস্ট দিছে, বাট ওইটাতে কমেন্টে বাংলাদেশিরা খুবই অ্যাক্টিভলি মেনশন করতেছে যে বাংলাদেশে এটা গণহারে টুইট করা, সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে টুইট করা, টুইটারে ঝড় তোলা। এবং টুইটারে কিন্তু আমি দেখেছি টুইটারে বাংলাদেশ টপে উঠে গেছে, ট্রেন্ডিং এ চলে গেছিল, এবং এই দোজ থিংস ওয়্যার ভেরি এফেক্টিভ। আমি এবং ডেফিনেটলি এটা প্রবাসীদের একটা বড় ভূমিকা ছিল। আমি
আমি একেবারে একমত। মানে সেটা সেটা টাকা রেমিটেন্স বন্ধ করা বা হচ্ছে কি দীর্ঘদিন ধরে যে আমরা আমরা আমি নিজেই তো বলি যে আমার বন্ধু বান্ধবরা বলে আহ, ওরা যখন দাঁড়ায়নি বা কোনো কিছু লিখতে পারছিল না বিশ্ববিদ্যালয়ে। আমি একটা ঘটনা শেয়ার করি। আমার আমার এক ফ্রেন্ড, ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা একসাথে পড়েছি, একসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, ও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমি ওকে জিজ্ঞেস করলাম যে মানে তুমি কিছু লিখলে না কেন ছাত্রদের পক্ষে এই কারণে। তখন ও আমাকে বলেছে যে আমি আসলে চাকরি যাবে বা প্রমোশন পাবো না এসব ভয়ে লিখিনি, তা কিন্তু না। আমি লিখিনি কারণ আমার দুধের বাচ্চা আছে, আমার দুইটা বাচ্চা। বাংলাদেশ এখন শেখ হাসিনার স্বৈরাচার এখন এই লেভেলে নেমে গেছে, এত এত নিচে নেমে গেছে। আমার দুধের বাচ্চা রেখে আমাকে যে কোনো মুহূর্তে ওরা তুলে নিয়ে যেতে পারে, গুম করে ফেলতে পারে। আমি শুধুমাত্র আমার বাচ্চাদের দিকে তাকাই কিছু লিখতে পারিনি। তো মানুষ কথা বলতে পারেনি, তো আসলে মানুষ যে কথা বলতে পারেনি, মানুষ অসহায় গেছিল, অসহায় হয়ে গেছিল, ওদের হাত পা চারিদিক থেকে বেঁধে রেখেছিল। তো ওই জায়গাটা প্রবাসীরা কথা বলে এবং ও আমাকে বারবার বলতো যে তুমি যে লিখতে পারো এটার একমাত্র কারণ তুমি আমেরিকায় বসে আছো। এবং আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম আসলেই তো আমি লিখতে পেরেছি বা কথা বলতে পেরেছি কারণ আমি আমেরিকায় ছিলাম বলে পেরেছি। এবং বিভিন্ন সময় আমি দেশে যেতে ভয় পেতাম। কেন ভয় পেতাম আমি বারবার বলতাম। আমার বন্ধুরা যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কবে দেশে আসবে, আমি বলতাম যে ডিজিটাল সিকিউরিটি একটা তোমরা তুলে নাও, তারপর আমি দেশে যাব। ফান করে বললো, ব্যাপারটা কিন্তু সত্যি। কারণ গেলেই সাথে সাথে কিন্তু ডিজিটাল সিকিউরিটি দিয়ে আপনাকে হচ্ছে গিয়ে ঢুকিয়ে দিবে। এবং এমনও হয়েছে যে 2 মাস আগের মামলায় আপনি জানেনও আপনার নামে কেউ একজন মামলা করেছে। ওইভাবে দেশটা চলতেছিল, মানে এটা মগের মূল্য হয়ে গেছিল দেশটা। তো ওই জায়গায় মানে প্রবাসীরাই একমাত্র, মানে প্রবাসীরাই কথা বলতে পেরেছে, যতটুক টুকটাক পেরেছে আমি বলবো আসলে। না, এইটাই আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করবো এখানে। যেমন এটাকে বলা যায় কি একেবারে কমপ্লিট একটা অনলাইন ওয়ার হইলো বা ডিজিটাল ওয়ার বলা যায়। যে আমরা কিন্তু দেশে নাই কেউই, কিন্তু আমরা মনে হয় যে আমি আমি যে খুব ইম্প্যাক্টফুল কিছু করছি সেটা বলতেছিলাম, বলছি যারা প্রবাসী যে তারা দেশে উপস্থিত না থেকেও, তুমি মিছিলে না গিয়েও, তুমি যে হচ্ছে হাজার হাজার মাইল দূরে আসো, সেখান থেকেও তুমি যে ইম্প্যাক্টফুল কাজ করতে পারো, আমার মনে হয় যে সেই সেই ব্যাপারটা ঘটছে আর কি, একেবারে ডিজিটালি। যে তুমি আরেক পৃথিবীর আরেক দেশে বসে আছো, তুমি তোমার মোবাইল ফোনে টিপতেছো, অ্যান্ড ওইখান থেকে হচ্ছে সেটার একটা ইম্প্যাক্ট পড়তেছে। এটা আমার কাছে খুব একটা ফ্যাসিনেটিং ব্যাপার হয়। এবং আমরা এটা এই যে ডিজিটাল এটা ওয়ার্ডটা বোধহয় দেখলাম আর আওয়ামী কি। আওয়ামী স্বৈরাচারের ডিজিটাল বাহিনী খুব দুর্বল ছিল, আমার 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 অ্যাজাম্পশন হচ্ছে। বাংলাদেশে ডিজিটাল এই যুদ্ধগুলো যখন থেকে শুরু হয়, মানে আমরা 2009-10 সালের দিকে একটা দেখেছি যে হচ্ছে কি বাম আওয়ামী ভার্সেস জামাত শিবির, যেটার পরবর্তীতে শাহবাগ পর্যন্ত গড়িয়ে গেছে, যে যুদ্ধাপরাধের বিচার। এবং অনলাইনে সামওয়্যার ইন ব্লগে যেভাবে হচ্ছে কি পক্ষ নিয়ে তর্কাতর্কি করতো ব্লগাররা, দল বেঁধে এসে সবাই আক্রমণ করতো। এই মুহূর্তে এসে মানে ওটা তো অনেক আগের ঘটনা। এই সময়ে এসে আমার কাছে মনে হয় আওয়ামী ছাত্রলীগ আহ ঘরানার বা আওয়ামী মতাদর্শের ব্লগার গ্রুপ খুব দুর্বল। সেটা ইন্টেলেকচুয়ালি, সেটা টেকনোলজিক্যালি, বিভিন্ন দিক থেকে হচ্ছে কি তারা দুর্বল। যে কারণে এই ফাইট তারা দিতে পারেনি। আওয়ামী আওয়ামী স্ট্রং ন্যারেটিভ তৈরি করতে পারেনি, তারা ডিবাঙ্ক করতে পারেনি, বা তারা প্রোপাগান্ডা যেগুলো চালাইছে সেই প্রোপাগান্ডা গুলাও আলটিমেটলি ফেল করেছে। কারণ খুব কম বুদ্ধিমত্তার লোকেদের দ্বারা প্রোপাগান্ডা গুলা মানুষ বুঝে গেছে, মানে এত মানুষ ঠাঁই নাই। ফলে হচ্ছে কি ডিজিটাল ওয়ার ওয়ার আওয়ামী লীগের পক্ষে ছিল না, মানে আমার কাছে মনে হয় আর কি। এটা একটা ঠিকই বলছেন। তো এখন আমি আমি যেমন 2022-23-এ দেশে গিয়েছিলাম। তো একটা ক্লাস ক্রিয়েট হয়েছে। মানে আমি এটা পুরোপুরি ভাবে অনেকের কাছ সাথে কথা বলে বুঝেছি যে একটা প্যান্ডেমিক এরাতে একটা কিছু ক্লাস তৈরি হয়েছে। কিছু ক্লাস হলে গিয়ে ইয়াং জেনারেশন, স্পেশালি জেন জি এর ছেলেপেলেরা, তারা একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে যে রাস্তাঘাট তো ভালোই, বড় বড় বিল্ডিং আছে, ইয়ে আছে, মিনস কান্ট্রি ইজ ডুইং ওয়েল। এবং আপনি যদি তাদেরকে একটু ফার্দার কোয়েশ্চেন করেন যে তোমার প্ল্যান কি, অস্ট্রেলিয়া চলে যাব, কানাডা, ইউএসএ তে চলে যাব। সো তারা কিন্তু একটা
ওই যে আমি ওয়ার্ডটা এক্সাক্ট ওয়ার্ডটা ভুলে গেছি যে কি জানি একটা বলে, একটা ইনভেনশনের মতো একটা ক্রিয়েট করে দিয়েছে প্রোগ্রেসিভ গভর্নমেন্ট। তারা হলে কি ওগুলো নিয়ে দে আর নট দ্যাট ওয়ারি, বাট এট দ্য সেম টাইম দে আর ট্রাইং টু এসকেপ দ্য কান্ট্রি। তো প্যান্ডেমিক এরাতে বিভিন্ন ধরনের ইকোনমিক চ্যালেঞ্জ আসছে আওয়ামী লীগের কাছে। তো ইকোনমি তারা দে অ্যাকচুয়ালি স্টার্টেড ফেসিং দ্য রিয়ালিটি যে তাদেরকে এগুলা কন্ট্রোলে আনতে হবে। তো সাধারণ যে জনগণ ছিল তাদের রীতিমতো দেয়ালে পিঠ থেকে গেছে। মানে আপনি যে কোনো কিছু কিনতে যাচ্ছেন সেটাতে 15% ভ্যাট, এমনিই দাম বেশি, মূল্যস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, আহ, তার উপর ভ্যাট। ওইদিকে সরকার ন্যারেটিভ দিয়ে যাচ্ছে যে হলে গিয়া শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছেন, এটা টানেল করেছেন, টানেলের থেকে 1500 কোটি টাকা উঠেছে। বাট টাকা কোথায় যাচ্ছে? টাকা তো অন্য কোনো কান্ট্রি বা ঠিকাদাররা নিয়ে যাচ্ছে। তো পিপল আর ফ্রাস্ট্রেটেড। আবার ওইদিকে অ্যাট দ্য সেম টাইম যদি কেউ যদি 15 আগস্টে একটা ফুল নিয়ে যদি ধানমন্ডি 32-এ যাইতে পারে, হি ক্যান গেট হিজ লোন অ্যাপ্রুভ। মানে এখানে তো আপনারা ক্রেডিট অ্যাপ্লিকেশন করতেছেন ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বা লোন পাওয়ার জন্য, বাট আপনার হলে কি ওখানে ছবি নিয়ে যেতে হয় যে আপনি 32 নম্বরে ফুলের এক জায়গায় হাত দিচ্ছেন। তো লট অফ থিংস প্লেড ইনটু দিস, লট অফ থিংস। মানে পিপল ওয়্যার ফেড আপ। আমি এটার সাথে একটু প্যান্ডেমিকের ইকোনমিক্সটা একটু মিলানোর চেষ্টা করতেছি, কারণ তারা মনে করছে যে এই যে গুম বিজনেস, এই যে ইন্টারনেট বন্ধ করে দিল, ছাত্রদের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসবে, তাদেরকে ওখানে অন দ্য স্পট শুটিং করবে, দে থট দ্যাট দে আর জাস্ট গোনা মানে এবার ইজিলি পার পেয়ে যাবে। বাট এটা হয় নাই। পিপল মানে আমার মনে হচ্ছে যে 2020 কিছু লোক আছে যারা আমরা পুরানো পাবলিক 2009 থেকে ওয়েট করতেছি, দেখতেছি। আর কিছু লোক হলে গিয়ে যারা অ্যাকচুয়ালি ইকোনমিক হার্ডশিপ ফেস করছে, তারা হলে গিয়া উই ক্যানট টেক দিস এনি, দে এবং মাস্ট একটা লিভ। মেজরিটি, এটা একটা বিশাল অংশ হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, কারণ যাদের কাছে দেখা গেছে তাদের কাছে একটা অংশের কাছে প্রচুর টাকা চলে গেছে, এবং সেটা তো খুব একটা স্লিম পার্সেন্টেজ। বাকি মেজরিটি পিপল মানে সবজি কিনতে পারতো না, এক একটা সবজি নাকি 100 টাকার উপরে। তো মানুষ তো আসলে অত কিছু বুঝে না। মানুষ দিন শেষে মানে সেটা শেখ হাসিনা ক্ষমতায় থাকুক বা জামাত ক্ষমতায় থাকুক, আমি দিন শেষে বাজারটা ঠিক মতো করতে পারছি কিনা, এটা এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং উন্নয়নের এই সমালোচনার সাথে রাজনীতির ক্ষেত্রে আমি একটা কথা খুব বলি যে আপনি এতগুলা ব্রিজ করলেন, আপনি এতগুলা ফ্লাইওভার করলেন, সবই ঠিক আছে, কিন্তু ধরেন বুড়িঙ্গামারের প্রত্যন্ত গ্রামের চায়ের দোকানের যে মানুষটা, বাংলাদেশের মানুষটা রাজনীতি সচেতন, সে কি কখনো পদ্মা সেতু ইউজ করবে? সে কি কখনো ফ্লাইওভার ইউজ হ্যাঁ, করবে? সে কি কখনো ইনফ্রাস্ট্রাকচার গুলা ইউজ করবে? ফলে এই এই ডেভেলপমেন্টের মানে ভুক্তভোগী বা সুবিধাভোগী অংশীজন কিন্তু সে হতে পারছে না। কিন্তু সে যেটা ফিল পাচ্ছে সেটা হচ্ছে যে আমার ভোটটা তুমি কেড়ে নিয়েছো। তো ফলে এই ডেভেলপমেন্ট ডিসকোর্স কিন্তু আলটিমেটলি কাজ করে নাই। কারণ এই ডেভেলপমেন্ট, আপনি যেটা বলেন যে ঢাকা শহরের যে উন্নয়ন হচ্ছে তো ভালোই তো আছি, এটা ওই সেন্টার মানে আপার সেটাই। মিডল ক্লাস বা হচ্ছে কি একটু হায়ার ক্লাস কমিউনিটি যারা আহ, নগরে থেকেছে তাদের জীবনকে ইম্প্যাক্ট করে এক ধরনের তাদেরকে ভোতা করে দিয়েছে, যে ভোতা করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে এভাবে আছে চলুক ভালোই আছে। কিন্তু সাধারণ জনগণ যারা আসলে এই ডেভেলপমেন্ট ইউজ করেনি, তারা কখনো ফ্লাইওভারে চড়ে না, তারা থাকে সেই গ্রামে, তাদের কাছে বাস্তবতা হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে কি আমাকে একটা সবজি কিনতে 100 টাকার উপরে খরচ করতে হয়, যেটা আমার পক্ষে অসম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি, তোমার ওই ব্রিজ তুমি রাখো, আমি তো আলটিমেটলি ভোট দিতে পারছি না, আমার ভোটের অধিকার তুমি কেড়ে নিয়েছো। তো এই এই দুইটা কারণে বোধহয় ডেভেলপমেন্ট ন্যারেটিভ ফেল করেছে আমার কাছে যেটা মনে হ্যাঁ, হয়। আর আমার মনে হয় মির্জা ভাইও বলতে পারবেন যে অনেক সময় গভর্নমেন্ট নন এসেনশিয়াল প্রজেক্ট ক্যারি করে, যেটা আপনার দেখছেন তো, মানে বাট ইট বেনিফিট সার্টেন পিপল, একটা স্মল সার্কেল। এটা তো আপনার তো অবজারভেশন আছে। হ্যাঁ, না, এটা তো আমি যেমন এই ব্যাপারে যদি বলি আর কি, তুমি যেটা হ্যাঁ, হ্যাঁ, বলতে যাচ্ছিলাম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বা বাজেট রিলেটেড, যে ট্রু যেটা হয়েছে গত 16 বছরে তারা বেসিক্যালি সরকারি যে প্রজেক্ট বা সরকারি বাজেটের টাকা যেটা, সেটা তো তোমার হচ্ছে ফানেল করার একটা প্রসেস ছিল এইসব প্রজেক্টগুলো। যে তুমি রুট লেভেলে একটা প্রজেক্ট করতে যাবা, একটা ব্রিজ করতে যাবা, সেই ব্রিজের যে খরচ দেখাচ্ছে 100 কোটি টাকা, সেটা হয়তো তুমি 20 কোটি টাকা বা 30 কোটি টাকা করে ফেলতেছো। বাকি 70 কোটি টাকা কোথায় যাচ্ছে? সেটা যাচ্ছে তোমার ওই এলাকার যে ছেলে পেলে তোমরা যারা তোমার জন্য কাজ করে,
তারপর ওই জেলা পর্যায়ে যে কাজ করে, তাই না, তারা এদের কাছেই তো ওগুলোর বিভিন্ন ভাগ যাচ্ছে। এটা কেন যাচ্ছে? যে তুমি তো তোমার কাছে টাকা যাবে সময় মতো, আমার যখন দরকার পড়বে আমি যেন ডাকলে তোমাকে পাই। দিস ইজ এ গিভ অ্যান্ড টেক পলিসি আর কি, যে দরকার পড়লে আমি ডাকবো। তো এই যে তোমার বাজেটের টাকা থেকে হচ্ছে নিজের দলের ছেলেদের পোষার যে ব্যাপারটা, এইটা ঘটছে গত 16 বছর ধরে। এবং এটা এত ম্যাসিভ আকার ধারণ করছে যে তুমি সোসাইটির যে কোনো একটা পার্ট ধরো, দেখবো যে সব জায়গায় এটা এক্সিস্ট করে। এনিওয়ে তুমি জীবনে যাই করতেছো, তুমি পড়াশোনার কথা বলো, তুমি চাকরি বাকরি বলো, তুমি ব্যবসা বাণিজ্য বলো, তুমি ইভেন রিক্সা চালাইলে সেইখানেও তোমার সেটার প্রভাব আছে। ওইটারও তোমার একটা আয়ের অংশ চলে যাচ্ছে সার্টেন গ্রুপ অফ পিপলের হাতে। সেটা খুব বেশি না, সারা দেশে আমি যদি বলি মোটা দাগে হয়তো 1000 লোক হইতে পারে যারা খুবই বেশি বেনিফিটেড হয়েছে, আর বাকিরা হয়েছে অনেকেই হয়েছে 100 কোটি টাকা 200 কোটি টাকা কামাইছে। সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে স্টিল খুবই কম হয়তো বা। ওই হয়তো 1000 লোক যারা এরকম হাজার হাজার কোটি টাকা কামাইছে, এর মধ্যে হয়তো 20-30 জন লোক ছিল বাংলাদেশে। আমি 2024-এর গণঅভ্যুত্থানের দিকে আবার যদি যাই আস্তে আস্তে, যে দেশে মোটামুটি এখন বিভিন্ন আলোচনা থেকে যেটা দেখতেছি, মোটামুটি 15 থেকে 20 জন লোক ছিল যারা হচ্ছে এর নেতা হিসেবে অবশ্যই শেখ হাসিনা ছিলেন, যারা মোটামুটি সারা বাংলাদেশের সকল মানুষের ভাগ্য নির্ধারক ছিল। যেমন ওনার যে পারিবারিক একটা ক্লোজ সার্কেল, পাশাপাশি হচ্ছে রাজনৈতিক দলের একটা ইনার সার্কেল, এই সব মিলায়া, এবং এইখানে অনেক ওভারল্যাপও আছে, সব মিলায় হচ্ছে হয়তো 15-20 জন লোক, তাদের আন্ডারে হয়তো 500 লোক আছে। এরা মিলে পুরো একটা মানে বিভিন্ন পিরামিডের মতো একটা পিরামিড স্ট্রাকচার, যে টপে হচ্ছে নেত্রী শেখ হাসিনা তাদের, এবং তারপরে হচ্ছে আস্তে 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 একেবারে নিচের লেভেলে, বটম লেভেলে তুমি আমি হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা, আমরা হচ্ছে পিরামিডের বটম লেভেলে। তা আমাদের ভাগ্য ওইখান থেকে নির্ধারিত হয়ে হয়ে আসতেছে, ট্রিকল ডাউন হওয়ার মতো প্রসেস আর কি। তো তুমি সমাজের যেখানেই থাকো, তোমার কিছু অংশ চলে যাচ্ছে, তুমি যাই করো না কেন জীবনে। তো মানুষই আস্তে আস্তে তো বুঝতে থাকবে। তো এগুলোরই মনে হয় এই আন্দোলনে আমরা অনেক কিছু আনার্ট করবো, বাট আমার মনে হয় লাস্ট যে ডক্টর ইউনিসের যে আমরা রাষ্ট্রের যে ইয়েতে করেছিল ব্রিফিংটা, তো ওইটা শোনার পর আমার অনেক কিছু ক্লিয়ার হয়েছে যে ইটস গোনা বি আ চ্যালেঞ্জিং টাইম অ্যাহেড, রিয়েলি চ্যালেঞ্জিং। আর আমরা তো জানি ফ্রিডম ইজ হার্ড টু গেট এন্ড হার্ডার টু কিপ, বুঝছেন? তো আমি ফরচুন ভাইকে দিয়ে শুরু করবো যে ওয়ার ডু উই গো ফ্রম হিয়ার, মানে আমরা এখান থেকে কি করব, কি কি অ্যাভয়েড করা যায়, এবার কি চেঞ্জ করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2009 যে এসেছিল তারা কিন্তু মেজরিটি এন্ড লেজিটিমেট ইলেকশন করেই এসেছিল, হ্যাঁ, তো পপুলার ছিল। তো ওয়ার ডু উই গো ফ্রম হিয়ার, মানে কি করব এখন? এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, এবং এটার সাথে হচ্ছে কি আপনারা দ্বিমত করতে পারেন, আমার আমার মানে একেবারে ওয়েলকাম দ্বিমত করার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি চাইবো একটা ইলেকশন হোক, এবং সেই ইলেকশনটাতে অনেক ত্রুটি থাকতে পারে। আমরা যাদেরকে পছন্দ করি না বা অপছন্দ করি তারা অনেকখানি চলে আসতে পারে, তাদের অনেক ওই ধরনের অনেক মুখ আমরা দেখবো, এই ধরনের অনেক কিছু হবে। কিন্তু দিন শেষে তারপরে আমার কাছে মনে হয় যে একটা নির্বাচন খুব জরুরি, 1। 2 নাম্বার হচ্ছে যে এই নির্বাচনের জন্য তো এখনই আমরা আসলে প্রস্তুত না। তো প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে, সেই সময়টাও আসলে দেয়া উচিত। সেই সময়টা আসলে মানুষ দিতে চাচ্ছে, মানুষ বুঝছে যে আসলে সময়টা দিতে হবে। কিন্তু এই সরকারের আমার কাছে যেটা মনে হয়, তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে ব্যর্থতার জায়গা যেটা মানে 1 মাসের মধ্যে যেদিকে ট্রেন্ডটা দেখতে পাচ্ছে, এখনই তো আসলে সফলতা ব্যর্থতা বলতে পারবো না, কিন্তু এটা এই অর্থে যে ছোটখাটো বিষয় এগুলা কিন্তু চাইলে ওনারা দমন করতে পারে। মানে ওনারা নতুন করে সংবিধান লিখবে কিনা সেটা একটা বড় বিষয়, কিন্তু মাজার ভাঙা বন্ধ করবে কিনা এটা কিন্তু এই সরকার চাইলে বন্ধ করতে পারে এবং পারা উচিত। 1 সপ্তাহের মধ্যে এই কন্ট্রোলটা ওনার নেওয়া উচিত। কক্সবাজারের মধ্যে মেয়েদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে, 2-4টা মেয়ে কি পোশাক পরলো সেজন্য হিজাব পরেনি বলে তাদেরকে বেত্রাঘাত করতেছে, লাঠি নিয়ে মারতেছে। এইগুলা দমন মানে এগুলা খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করতে হবে। আমার কাছে মনে হয় এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সোশ্যাল যে কোহেশন,
সামাজিক যে স্থিতিশীলতা যেটা ছিল দীর্ঘদিন ধরে, এবং সেটা হুট করে নষ্ট হয়ে গেছে। এক, দুই নাম্বার, এই নষ্ট হয়ে যাওয়ার পর গত 1 মাসেও আসলে আমি কনভিন্সড না যে ডক্টর ইউনূসের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আসলে সেই স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট পরিমাণ করছে বা করতে পেরেছে বা চেষ্টা করছে। এই ধরনের ক্ষেত্রে আমি আমি যথেষ্ট কনভিন্সড না। মানে ওনারা যদি 5 বছর সময় নিতে চায় যে নতুন নির্বাচন দেওয়ার জন্য, আমি এটাতে আমার কোনো আপত্তি নাই। ওনারা যদি বলে যে আমি নতুন করে সংবিধান লিখবো, সেগুলো একটা বড় বিষয়, সেটার জন্য নতুন, মানে ওগুলো অনেক বড় বড় রাষ্ট্রীয় বড় ব্যাপার। কিন্তু রাস্তাঘাটে এই অস্থির অব্যবস্থাপনা দমন করা পারবে না, এটা আমি মানতে নারাজ না। এবং আমি এই জায়গাটাতে প্রচন্ড হতাশ এই 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 ইউনূস সরকারের আহ, আমি এই পারফরমেন্স যদি একটু জায়গাতে। অ্যাড করি তোমার সাথে, যে হচ্ছে তোমার সাথে কিছু বিষয় একমত, আবার কিছু বিষয় হয়তো পুরোপুরি দ্বিমত না, যে মানে এটা একটা ডিফারেন্ট ভার্সনও আছে আর কি, এরকম কিছু ব্যাপার। যেমন ডক্টর ইউনূসের যেসব বক্তব্য আমি শুনলাম, উনি মনে হয় অনেক জায়গাতেই বলার চেষ্টা করতেছেন যে আমাদের সদিচ্ছার অভাব নাই, আমাদের অভাব হচ্ছে আমরা যাদের দিয়ে এই কাজটা করাবো সেইখানে প্রবলেম তারা হচ্ছে। হেল্প করছে না। হ্যাঁ, যে বিভিন্ন, মনে করো তোমার একটা সেক্রেটারি তো একটা অর্গানোগ্রাম থাকে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফিসার থাকেন, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, হ্যাঁ, হ্যাঁ, এরকম। তো এর মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক জায়গায় যারা পালায় গেছে। তো এই হ্যাঁ। যে জায়গাগুলো ফিল আপ না করে তুমি যে তার নিচের যে ডিপার্টমেন্টগুলো আছে, তুমি সেগুলোকে কিভাবে অর্ডার প্রসেস করাবা? তার জন্য তো তোমাকে তোমার ওই যে লোক লাগবে, তোমার যে রিপোর্টিং একজন বা যে সুপারভাইজিং একজন অফিসার থাকবেন, তার তো জায়গাটা ফিল আপ করতে হবে। আবার পুলিশের ক্ষেত্রে তো এখনো আস্থার জায়গাটা পুরোপুরি মাত্র ফেরা শুরু হইলো 1 মাস পরে। হুম। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় আবার সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে পুলিশ পুলিশ যদি আনতে দেরি হয়, তাহলে আর্মি আনুক, আর্মি দিয়ে অনেক কন্ট্রোল করুক। সেই আমি ব্যাপারটাতে আমি এটা জানি না, সেই এগ্রি করতে ব্যাপারটাতে পারি না, হচ্ছে কারণ আহ, আর্মিও যেভাবে সাজানো হয়েছে গত 15 বছরে, কারণ তারা যে তত্ত্বাবধায়ক হ্যাঁ, সরকারের আমলে, লাস্টের আমলে যে ধরাটা খাইছে আর্মিদের কাছে, যেভাবে সাজেছে, তো ইউ ক্যানট ইন্টায়ারলি ইউ ক্যান নট ট্রাস্ট আর কন্ট্রোল। ইউ ক্যান নট হ্যাঁ গিভ হ্যাঁ, দেম। ওইটাই হ্যাঁ, বুঝছি আমি। হ্যাঁ, আপনি বলছেন। তো তাদের হাতে দিলে ওটা অন্যভাবে চলে যেতে পারে, আমার কাছে হ্যাঁ। মনে হয়। না, এটাও তো ঠিক। এটা ঠিক, কিন্তু আমি বলছি যে আহ, এই যে বিশৃঙ্খলাগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব এটা কি খুব কঠিন দমন করা? এটাতে আমি বলতে যাচ্ছিলাম আর কি, আমার কাছে যেটা দেখি, আমি বাস্তবতা দেখি যে হ্যাঁ, বাংলাদেশের রুট লেভেলের বহু মানুষ এখন তো, বাংলাদেশের মানুষের যে বিভিন্ন জায়গাতে, আমাদের গ্রামাঞ্চলে স্পেশালি, হয়তো অনেক ক্ষেত্রে বা হ্যাঁ, even শহরাঞ্চলেও, যে মানুষের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের চিন্তার, চেতনার, বা হচ্ছে আমাদের বোঝাপড়ার ব্যাপার, বা আমরা যে একটা জিনিস কিভাবে দেখবো, সেই সব জায়গাতে অনেক ক্ষেত্রে হয়তো দুর্বলতা থাকে। তো মানুষ যে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে, বা একেবারে রুট লেভেলে গ্রামে এখন হুম, হুম, এই ঘটনাগুলো কিন্তু মানে ইনস্ট্যান্টলি ঘটতেছে, বা অনেক ক্ষেত্রে হয়তো কিছু সময় প্ল্যান প্রোগ্রাম করেও করা হচ্ছে, এটাও ট্রু, আমি অবশ্যই একমত। কিন্তু আমার কাছে মাজার ভাঙার যে ব্যাপারটা যদি বলো, সেক্ষেত্রে হ্যাঁ, এটা ট্রু যে মাজার ভাঙা তো বন্ধ করতে পারা উচিত। তো একেবারে একটা নোন কোথাও কোনো জায়গাতে হচ্ছে, বা ওইসব জায়গাতে আমি জানার পরে নিশ্চয়তা কি বলে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। তো এগুলো সব মিলাই আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা সহজও না ব্যাপারটা। যে আচ্ছা। যেটা বললাম, যে তোমার চেইন অফ কমান্ডটাই হচ্ছে তো এখানে ভাঙা অনেক জায়গাতে। তুমি যখন পুরো সমাজের, পুরো দেশের যে কোনো জায়গায় হতে পারে, তো তুমি হচ্ছে যদি এখন সব জায়গায় কি তুমি পুলিশ দিতে পারবা, সব জায়গায় কি আর্মি দিতে পারবা? তার চেয়ে তোমাকে মানুষকে হচ্ছে একটা যে বোঝানোর প্রক্রিয়া চলতেছে, মনে হচ্ছে যে তোমরা এটা করো না, এটা যে খারাপ, এটা যে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে প্রশ্নবিদ্ধ করতেছে। এই ব্যাপারটাও মনে হয় যে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বা করা উচিত। আমার কাছে সেটা মনে হয় যে এইটা তোমরাই কিন্তু দেশ স্বাধীনের আন্দোলনে অংশগ্রহণ করলে, আবার তোমরাই হচ্ছে এইটাকে প্রশ্নবিদ্ধ করার একটা জায়গা করে দিচ্ছ। তোমরা যে স্বাধীনতার কথা বলতেছো, এই স্বাধীনতা পেয়ে তোমরা কি করতেছো, স্বাধীনতাকে কি কাজে লাগাচ্ছ? এবং আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে, যেটা তুমি বলতেছিলে যে একটা স্ট্যাবিলিটি ছিল সমাজে,
সেই স্ট্যাবিলিটিটা তো ছিল বাই ফোর্স, বাই ফিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ছিল বাই এখন ফোর্স। মানে ডক্টর আমি ওই ইউনূসের অর্থে যে ওই অন্তর্বর্তী ধরনের সরকার, স্টাবিলিটি আমি বলতে চেয়েছি যে ধরো এই মাজার ভাঙা বা রাতের বেলা কক্সবাজারে মেয়েদেরকে ওই জিনিসগুলা অ্যাটলিস্ট আমি কন্ট্রোলে আমি ছিল আমি তোমার কিন্তু। এই পয়েন্টগুলোর ব্যাপারে একেবারে একমত যে অফকোর্স। কক্সবাজারের মতো জায়গায়, এটা টুরিস্ট স্পটে ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট, যে এটা হইতে পারে না। যার যাই উদ্দেশ্য থাকুক, সেটা যদি আইন শৃঙ্খলা পরিপন্থী হয়, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখবে। মানে হচ্ছে এক্স্যাক্টলি আমরা তো এক্স্যাক্টলি এখন মানে পুলিশকে প্রত্যাবর্তন করে করে নিছি, আমরা তো এখন ধরে নিছি যে পুলিশ এখন কাজ করতেছে। হুম তো হুম তুমি কেন আইন নিজের হাতে তুলে নিবে? এখন তো একটা দেশে হুম একটা এক্সিস্টিং সরকার আছে। সেটাই। এবং ওই যে আওয়ামী লীগের কথা যেটা বলতেছিলাম, যে বাই ফিয়ার অ্যান্ড বাই কি বলবো, যে কোর্স। ফোর্স তারা এটা করছে গত হুম 16 বছর ধরে। তো আমরা কিন্তু এখন ডক্টর ইউনূসের সরকার, ওনারা কিন্তু চাইলেই আবার যে সেম লেভেলের স্ট্যাবিলিটির জন্য ওই লেভেলের ফোর্স এবং ফিয়ার কিন্তু ওনাদের প্রয়োগ করার উপায় নাই, পারবে কারণ না। ওনারা কিন্তু হ্যাঁ ওইটার এগেনস্টই আসলেন। সো হ্যাঁ উনি এখন তোমাকে এই যে বুঝায় শুনে বলার চেষ্টা করতেছে আর কি, যে ভাই ভাই হ্যাঁ করিস না হ্যাঁ এটা প্লিজ। হ্যাঁ আমার মনে হয় যে, কারণ হচ্ছে তুমি যদি এখন ভয় দেখাইতে যাও, মানুষজন বলবে যে আরে আওয়ামী লীগের সময় তো পুলিশ এই সামারে হচ্ছে দাবরানি দিত। আমি একটা হ্যাঁ খারাপ কথা কইলাম, ঠিক আছে, সেটা আমি হ্যাঁ মেনে নিচ্ছি, কিন্তু হচ্ছে ওই জিনিসটাকে, তবে কিছু এক্সাম্পল মনে হয় ক্রিয়েট করা উচিত। তুমি যদি হুম মানুষকে হ্যাঁ হ্যাঁ আসলেই ইয়ে বুঝাইতে চাও বা জানাইতে চাও, তো আমার মনে হয় কিছু সমাজে এক্সাম্পল ক্রিয়েট করা উচিত। এই ধরনের সরকারগুলোর একটা বড় দুর্বলতা হচ্ছে কি, মানে আহ এই মানে ডক্টর ইউনূস আসলে চাইলেও দীর্ঘদিন ধরে থাকতে পারবেন না। এটার কারণ মানে আমি আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারগুলো তো আসলে এখান থেকে ওখান থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে লোকজনকে নিয়ে এসে আসলে বানানো হয়। ওনাদের একসাথে আন্দোলন করার কোনো ইতিহাস নাই, ওনাদের একসাথে কাজ করার দীর্ঘদিনের বোঝাপড়ার কোনো ইতিহাস নাই। ফলে একটা রাষ্ট্র বা সমাজ চলানোর জন্য কিন্তু আহ টিম ওয়ার্কের জন্য দীর্ঘদিনের উত্থান পতনের ইতিহাসের মধ্য দিয়ে যে বোঝাপড়া সেটা খুব জরুরি। আপনি দেখবেন যে আওয়ামী লীগের অনেক কিছুর পর আওয়ামী লীগ টিকে ছিল কেন, কারণ আওয়ামী লীগের চুরে চুরের মধ্যে এক ধরনের বোঝাপড়া ছিল। হুম হুম হুম। ওরা ওই দুজনেই চোর, কিন্তু দুজনেই ধরো আহ 1 থেকে 6 পর্যন্ত একসাথে রাস্তাঘাটে মার খাইছে। হ্যাঁ, এখন এসে দুজন, ফলে তাদের মধ্যে এক ধরনের কিন্তু একটা কানেকশন আছে। তারা জানে যে এটাই আমার পরিচয়, এটাই রাজনৈতিক পরিচয়, এটাই আমার পরিচয়। ফলে এই আওয়ামী লীগই আমার পরিচয়, ওরা জানতো। তো এই সরকারগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমরা আগেও দেখেছি যে 1-11 সময় তুমি দেখবা, তোমার মনে আছে হয়তো, অনেকেই 2-4 দিন পর পদত্যাগ করে যে আমি আর নিব না, মানে এটা আমার কি, আমি এটা কেন নিব, আমি কেন বিতর্কিত হব। তাদের মধ্যে সেই বোঝাপড়াটা থাকে না। তো ওই বোঝাপড়া না থাকার কারণে, এবং 2 নাম্বার হচ্ছে কি, আওয়ামী লীগের তো আসলে থানায় গ্রামে ইউনিয়ন পর্যন্ত সে মানে কমান্ড আছে, যে তাদের সংগঠন আছে, তাদের কমিটি আছে। ফলে তারা খুব ইজিলি এক্সিকিউট করতে পারে সোশ্যাল স্টেবিলিটি বা সোশ্যাল অ্যাগ্রেশন যেটাই বলি না কেন, ডাক দিয়ে সেটা মানে এক্সিকিউট করতে পারে। ডক্টর ইউনূসের তো আসলে ওই ছাত্র বাহিনী নাই, ডক্টর ইউনূসের তো আসলে ইউনূস বাহিনী নাই, ডক্টর ইউনূসের তো মানে, ফলে উনি কিভাবে এক্সিকিউট করবে, ওনার জন্য এটা ডিফিকাল্ট। তো ওনাকে ওনাকে রিলাই করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা পুলিশ হোক, বিডিআর হোক, বিজিবি হোক, আমি জানি না। কিন্তু এখন কোনোটাই আমি ওইভাবে দেখছি না। মানে মির্জা, আমি খুবই হতাশ। কারণ মাজার ভাঙা এবং সোসাইটির যে যেগুলা দেখছি, এগুলা খুব বড় ইস্যু না, এগুলা এগুলা একটা বন্ধ করা মানে এই উচিত। সরকারের উচিত মানে অবশ্যই হ্যাঁ অবশ্যই। কনসার্ন নিলে 7 দিনের মধ্যে বন্ধ করতে পারা উচিত। সেটাই সেটাই। মানে আজকে হইতে পারে মাজার ভাঙতেছে, সামনে পূজা আসতেছে, হ্যাঁ হতে পারে হ্যাঁ তারা একটা মন্দিরও একটা অ্যাটাক ইয়ে করবে। হবে। আর হুম হুম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এনিমিরা কিন্তু, আসল এনিমিরা কিন্তু, দেশের এনিমিরা বাইরে চলে গেছে। তাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ, মানে হিউজ ফ্লো অফ ক্যাশ আছে, যেটা লিটারেলি ভার্চুয়ালি ইনফাইনিট। তো হ্যাঁ তারা হুম হুম হুম। যেটাই করুক না কেন, তারা ওখানে বাহিনী টাহিনী ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া মানে অরাজকতা ক্রিয়েট করার চেষ্টাই করবে। অন্য হুম হুম। ধরনের একটা সাইবার টেরোরিজম টাইপের জিনিস হবে। তো হুম হুম। আমি যেটা বলতে চাই যে মানে আহ এটাও মানুষের মাথায় রাখা উচিত যে ডিভাইডেড উই ফল, টুগেদার উই স্ট্যান্ড কাইন্ড অফ থিংস। মানে সবাই চেষ্টা করবে যে বাংলাদেশকে ভাগ করে সাম্প্রদায়িক ভাবে, ধর্ম ভাবে, বা যে কোনো ভাবে, যে আবার শুরু করছে যে আমি ওয়ার্ডটা পছন্দ করি না, পাহাড়ি পাহাড়ি হুম যেটা হুম বলে, আমি ওয়ার্ডটা পছন্দ করি না। তাদের তারা যে আইডেন্টিফাই সেটাই, তাদের সাথেও একটা ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। দেন আমাদের একটা
অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, উইচ ইজ নিয়ারলি হরিবল, বিকজ আমরা 4,500 কিলোমিটার বর্ডার শেয়ার করি, আমরা এত বড় এনিমিকে অ্যাফোর্ড করতে পারবো না। তো অনেক কিছু নেগেটিভ ক্রিয়েট করতেছে। আমার মনে হয় না এটা আমাদের দেশের থেকে আসতেছে, বাইরে থেকে আসতেছে, বাট আমাদের মাথায় রাখতে হবে যে এই মাজার ভাঙা এইগুলা হলে দিস ইজ জাস্ট ক্রিয়েট ডিভিশন, অ্যাট লিস্ট অপিনিয়নের ডিভিশন একটা ক্রিয়েট এটা হবে। পূজা পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ আমি এটা দেখার জন্য, মানে আমি এই হ্যাঁ জিনিসটাকে আরো ব্যাপকভাবে বোঝার জন্য আমাদের আসলে পূজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার আমার এক বন্ধু খুব সুন্দর কথা বলেছে। ও বলেছে যে এবারের পুজোয় আসলে পসিবল ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে কি প্রথমে হামলা করবে, হামলা করার পরে তারপরে হচ্ছে কি যারা হামলা করবে তারা গিয়ে হচ্ছে কি আবার পাহারা দিবে, তারা গিয়ে বলবে যে এই দেখো আমরা নেমেছি, আমরা মাদ্রাসার, আমরা হচ্ছে কি জামাত বিএনপি, আমরা বা যারাই আর কি। আহ আমি বলছি না যে জামাত বিএনপি হামলা করবে, কিন্তু মোটামুটি কথা হচ্ছে কি এ- এই এই এইখানে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে মানে যারা হামলা করবে তারাই প্রথম দিন হামলা করলো, তৃতীয় দিন গিয়ে হচ্ছে কি না শুরু করে আমরা আছি তোমাদের পাশে, যেটা কিন্তু আমরা দেখেছি এখানে রাত জেগে আমি যদি একটু জাস্ট তোমার কথার মাঝখানে একটু অ্যাড করি আর কি, হ্যাঁ তুমিও বলো। বলো আবার যে এখানে তো আরেকটা সিনারিও তো আছে যে আহমেদের কথার সাথে যদি আমি ইয়ে করি যে বাইরে থেকে আওয়ামী লীগের তো একটা চেষ্টা থাকতে দে পারে আর গোনা কোনো ট্রাই একটা কিছু একটা করার এরকম একটা ট্রাই করবে একটা কারণ অস্থিতিশীল তাহলে তৈরি হচ্ছে করবে। ইন্ডিয়ার সাথে যে তোমার একটা কনফ্লিক্টিং সিচুয়েশন যেটা বাড়তেছে, বা সরকার দুই পক্ষের দেশের সরকারই হয়তো বা আই গেস কিছুটা চেষ্টা করতেছে কমানোর, কিন্তু ওভারঅল একটা কনফ্লিক্ট চলতেছে, এটাকে আরো আরো বাড়ানো যায় কি করে, এবং আর ইন্ডিয়ান হ্যাঁ মিডিয়ার উস্কে দেওয়া তাদের যাবে, যে হ্যাঁ। হ্যাঁ আহ, অবশ্যই দেওয়া যায়। কি বলবো উস্কানিমূলক কথাবার্তা, সেটা এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আর একটু বলে তো ফরচুনকে আবার ফেরত দিচ্ছি যে 1975-এ যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় পরিবার সহ, তখন যে হচ্ছে যারা মিলিটারি গভর্নমেন্ট আসলো, আহ, বা এরপর যে আরো কন্টিনিউয়াসলি 3টা কু হলো ওভার 3 মান্থস, তো এই সময়কালে ইন্ডিয়ান মিডিয়া না এক্স্যাক্টলি 2024-এ যে আচরণ করতেছে, আমি দেখলাম যে ইতিহাসের বইতে 1975 ইন্ডিয়ান মিডিয়ার একই আচরণ ছিল। দ্যাটস হোয়াট দে এক্স্যাক্টলি ডিড আফটার 15 আগস্ট। এবং তো ইন্ডিয়া তো এই চেষ্টাটা করে যে একটা কিছু পাইলে সেটাকে হচ্ছে আর বড় করে তুলবে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ হয়তো একটা চেষ্টা করতে পারে যে কিছু একটা করা যায় কিনা। এই যে আমি জাস্ট বলতেছি যে অ্যানাদার এই না, সিনারিও, এটা এটা তো এবং আই বোঝাই থিংক দেয়ার আর যাচ্ছে, মাল্টিপল কারণ সিনারিওস। ইন্ডিয়ায় তো এই প্রোপাগান্ডা গুলা বারবার সামনে আনছে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, শেখ হাসিনা এখনো পর্যন্ত সাংবিধানিকভাবে উনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী রয়ে গেছেন। তো এই জিনিসগুলা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এখানে কোনো একটা ঝামেলা ঘটাইয়া ওনাকে যদি হচ্ছে কি আবার এনে দিয়ে ওনাকে আবার বসানো দেওয়া যায়, সেটা তো আসলে ইন্ডিয়ার আহ মানে মাথায় আছে, বা আমরা একেবারে ইয়ে করতে পারবো না। তো ওই জায়গা থেকে দেশ অস্থিতিশীল হলে তো সুবিধা তাদের জন্য, এবং বিদেশি টাকা, আহমেদ ভাই যেটা বললো যে বিদেশি টাকা তো ওদের লোকবল তো এখনো আছে, মানে এটা তো সবাই তো দেশে, অস্বীকার করার কিছু রুট নাই, লেভেলের সবাই তো লোকজন দেশে যারা, আছে। রুট লেভেলের লোকজন সবাই দেশে আছে। হ্যাঁ রোড লেভেলের লোকজন সবাই আছে, হ্যাঁ আমার কোনো কিন্তু ওরা অ্যান্টি ওরা ইন্ডিয়ান ওরা স্ট্রং সেন্টিমেন্ট। কিনা আমি জানি না, আমি যতটুকু খবর পাচ্ছি যে পালিয়ে আছে মানে। না পালিয়ে আছে, বাট তোমার এই ধরনের একটা বিভিন্ন জায়গায় যে তাদের নেটওয়ার্কটা তো এখন এক্সিস্ট করতেছে, হ্যাঁ তাদের হ্যাঁ সবার ফোন নাম্বার আছে, তারা সবাই ইন্টারনালি আমি শিওর কানেক্টেড, যে যেখানে লুকায় থাকুক। তো ওই হ্যাঁ জায়গা থেকে কিছু একটা করতে চাইলে, অস্থিতিশীল কিছু করতে চাইলে তুমি সেটা করা সম্ভব, সম্ভব, তারা তারা পারবে সম্ভব। সেটা। হুম, হুম, হুম। সেটা মানে আর ইউনুস সাহেব ক্যানট গো হার্ড লাইন অন দ্য পিপল, কারণ উনি একটা মানে মিডিয়াম একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, যাতে দেশ যাতে কমিউনিজম কমিউনিস্ট চায়নাও যাতে না হয়ে যায়, আবার যেমন দেশ যাতে সাদ্দাম হোসেন বা ওই যে মিশরে যেটা হইলো, মিশরের মানুষজন আরব স্প্রিং করলো, হুম। দেন হ্যাঁ তাদের দেশে হলে গিয়ে নতুন সরকার আসলো, নতুন সরকার ওই আসলো। সরকার, হ্যাঁ এখন এরকম ভয়ঙ্কর লোক এসে পড়েছে যে 99% ভোট পায়, তার সাথে পাশ্চাত্যের সাথে সবারই ভালো সম্পর্ক আছে, তো বোঝা যাচ্ছে যে সে আর সরবে না। তো ইউনুস সাহেবের ওইটাই একটা জিনিস যে সে হার্ড লাইনে গেলে দুইটা জায়গায় ফল করতে পারে। তো তার নিজের যে পজিশন, নিজে যে দেখছে, হি ওয়াজ ক্লোজ উইথ হাসিনা, উনি নিজের ইন্টারভিউতে বলতেছিল যে সে হাসিনার সাথে ক্লোজ ছিল এককালে, হুম হুম কেন হুম। যে তাকে এনিমি বানাইছে, এনিমি অফ দ্য স্টেট,
সেটা উনিও বুঝতে পারেন। না, ওই বাজারে একটা গুজব, বলতেন। একটা রিউমার প্রচলিত আছে যে ডক্টর ইউনূসের নোবেল প্রাপ্তির পর থেকে আসলে এই এই যে ব্যাপারটা, এটা আরো তিক্ত রূপ ধারণ হ্যাঁ করে আর কি। নোবেল হ্যাঁ প্রাপ্তির চেয়েও হচ্ছে কি আহ ডয়েচে ভেলে এবং বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উনি যেটা বলেছিল যে ওই যে তোমার নাগরিক শক্তি নিয়ে যখন উনি 1/11-এর সময় রাজনৈতিক দল গঠন করতে চাইছিলেন, হুম এরপর হুম থেকে আসলে শেখ হাসিনা একেবারে আর বিশ্বাস করতে পারে না। এবং এই এই ঘটনাটা শেখ হাসিনা কিন্তু একবার কারোর উপর থেকে যদি বিশ্বাস তুলে নিত, উনি কিন্তু খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে যেতেন। তোমার মনে আছে কিনা জানি না মির্জা, 11-11 সময় তো আসলে আওয়ামী লীগের ভেতরেও অনেক ধরনের বড় বড় নেতাদের মধ্যেও তো মানে শেখ হাসিনার বিরুদ্ধে টার্ন করিয়েছিল। সেটা যেভাবে করুক না কেন, সেটা গুলির মুখে হোক বা বুঝিয়ে শুনিয়ে যেভাবে করুক না কেন। এবং বড় করে একটা সংবাদ শিরোনাম হয়েছিল শেখ হাসিনা আসার পর যে 5 তারকার পতন, 5 তারকা খসে পড়েছে। সেই 5 তারকার হচ্ছে কি ধরো তোমার আমির হোসেন আমু, তারপর হচ্ছে কি সুরঞ্জিত সেন গুপ্ত, এদের কাউকেই কিন্তু উনি আর মন্ত্রিত্ব দেয় নাই। হুম হুম হুম। মানে ওদেরকে হচ্ছে কি জাস্ট ঠিক আছে তোমরা থাকো, আশেপাশে থাকো, আওয়ামী লীগের জন্য তোমরা করেছো, কিন্তু তোমরা এখন থেকে আমার সুনজরের বাইরে চলে গেলে, মানে ওই 11-11 সময় তোমাদের ভূমিকার কারণে। এবং ঠিক একই ভাবে মানে আমার মনে হয় যে ইউনূসের প্রতি তার যে বিদ্বেষ, সেটার সূচনা তো আসলে ওই সময় ছিল যে নাগরিক শক্তির রাজনৈতিক দলের একটা ব্যাপার, কিন্তু সেটাকে উনি টেনে নিয়ে গেছে, উনি এটার শেষ দেখতে চাচ্ছিলেন, এরকম টাইপের একটা ব্যাপার মনে হতো আর কি আমার, মানে ইচ্ছে করে আর কোনো ভাবেই শুনবো না, মানে এরকম আর কি exactly. চক্ষুশূল হয়ে আমি গেছে। হ্যাঁ হুম হ্যাঁ হুম। এটাই। তো আমরা আস্তে আস্তে মনে হয় র্যাপ আপ করার দিকে আগাতে পারি। আমার আহ, এটাই। একটা প্রশ্ন, আমি হ্যাঁ, হচ্ছে কি চলো শিওর। ইয়ে করি, সেটা হচ্ছে যে আহ, এই প্রশ্নটা অনেক আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে একটা আহ, আহমেদ যেটা বলছিলেন যে হুম 2009 সালে তো উনি পপুলার ভোটে বিশাল ভোটে জয়ী হয়ে উনি আসলে ক্ষমতায় আসছিলেন নির্বাচিত সরকার হয়ে। তো একটা সরকার নির্বাচিত এত পপুলার ভোটে হয়ে আসার পর ধীরে 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 যেভাবে স্বৈরাচারে টার্ন করলো, তো এটা কেন করলো, কেন মনে হয় মানে আহ এটার কি কারণ থাকতে পারে? আমি রাজনৈতিক, যদি বলো, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক কি কারণ থাকতে পারে? উনি এটা কেন পুরোপুরি স্বৈরাচার হয়ে উঠলেন? এটা আমি তো বলতে হবে যে পুরোপুরি ভাবে হিউম্যান বিহেভিয়ার বা সাইকোলজির মধ্যে দিয়ে অ্যান্সার করতে হবে। কারণ আমরা যেটা ওদিকে ইউজুয়ালি আমি অ্যানিমেল কিংডমে বলি যে যে পুরুষ সিংহ সব নারী সিংহকেই পেতে চায়। তো যখন when they see the opportunity, তারা যখন দেখছে যে হলে গিয়ে আম, ধরে নিয়ে যে হলে গিয়ে পিলখানা ট্র্যাজেডিটা ওয়াজ এ টেস্ট, যে তারা দেখছে যে এই ট্র্যাজেডিটা কমিট করার পর আর্মির শাসন আসা ইম্পসিবল, তারা ভার্চুয়ালি ইম্পসিবল, কারণ আসে নাই তো, রিভোল্ট করে নাই তো আর্মিরা। হুম, তারা ঠিক আছে চেঁচামেচি করছে, তর্ক করছে ওনার সাথে, বাট আসে নাই। দেন তারা হলে গিয়ে দে স্টার্টেড ফিলিং কমফোর্টেবল, তারা হলে গিয়া অন্যভাবে 2009 এর পরের থেকে 10-এর পর থেকে তারা হলে গিয়া বিএনপি প্রসিকিউশন করা শুরু করলো। তারা হলে গিয়ে ওই যে মানুষকে উধাও করে নেওয়া, জিম্মি করে, গুম বিভিন্ন করে জায়গায় ফেলা। ডাম্প করে, হ্যাঁ গুম করে ফেলা, মানে যেদের কোনো দুনিয়াতে আছে নাকি এগুলো কোনো কিছুই নেই। তো এগুলোও তারা এক্সপেরিমেন্টালি চালাইলো। দেন আসলো 2013, 2013-তে তো তারপর একটা ন্যারেটিভ দেশকে ডিভাইড করার জন্য, যে অ্যাকচুয়ালি গণ শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল তারা কিন্তু দেশের বেনিফিটের জন্য। তো এটা আমি যখন দেখা শুরু করছি যে আমার পরিচিত গভর্নমেন্ট লেনিয়ান পিপলরাও তারা ওখানে বসে আছেন, তারাও হলে গিয়ে স্লোগান দিচ্ছে। আর রাতের অন্ধকারে হলে গিয়ে যারা তখন তো রাজাকারদের বিচার চলছিল, তো যারা রাজাকারদের অ্যান্টাই ইয়ে করতেছে তাদের রাতের অন্ধকারে গুম করে দেওয়া হচ্ছে। হুম, দেন আমি বুঝতেছি যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং। মানে আরেকটা জিনিস কি, আমি যদি কথাও বলতে চাই কিন্তু ওইরকম ইয়ে ন্যারেটিভ নেই, আমি কিন্তু হুম, নিরপেক্ষ। তো হুম, মানুষজন আমাকে ছাগু ছাগু একটা ওয়ার্ড পপুলার হ্যাঁ হয়েছিল, হ্যাঁ মনে হ্যাঁ। আছে? হ্যাঁ হ্যাঁ। দেন ওনার রিয়াকশন আফটার রানা প্লাজা, যে গুড়িয়ে দাও। দেন দিস ওয়াজ দ্য ফাইনাল থিং, দ্যাট সে আর মানুষ রূপে নেই, সে শি ইজ নোজ শি ইজ পাওয়ারফুল,
তার পাওয়ার হাঙ্গার ছিল, বাট সে এখন ক্ষুধার্ত না, সে জানে যে সে পাওয়ারফুল, যে যা ইচ্ছা তাই এটা করে যাবে, বুঝছেন? হুম তো এই জন্য ফেল্ট কমফোর্টেবল, বুঝছেন, টু হুম মাচ কমফোর্ট। এই যে না হলে এত কোটি কোটি টাকাতে যায় কেমনে লোন? একজন দারোয়ান, একজন ড্রাইভার কেমনে 1,000 কোটি টাকা লোন নিতে পারে? হুম তো আই থিঙ্ক এভরিওয়ান উইথ দ্যাট গভর্নমেন্ট ফেলস কমফোর্টেবল। আমার কাছে হুম যদি বলি, আমার কাছে মনে হয় যে মানুষের যে উইল টু পাওয়ার যে ব্যাপারটা, যে সে চায় হ্যাঁ, তার ক্ষমতার সে এক্সারসাইজ করবে, সে হ্যাঁ ক্ষমতাবান হতে চায়, আরো ক্ষমতাবান হতে চায়, এটার কোনো লিমিট নাই। তো ওই যে আহমেদ যেটা বললো, একই একই সুর ধরেই আমি বলতে পারি আর কি, যে ক্ষমতা যখন পাওয়া শুরু করে, সে সে আরো চায়, সে আরো চায়, তার জন্য তাকে যা করতে হয় সে সবটুকুই করতে রাজি। এমন একটা পর্যায়ে, মানে আমরা তো 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে তাই দেখলাম, যে ক্ষমতায় টিকে থাকার জন্য, আমার ক্ষমতাটা আমার কাছে থাকার জন্য আমার যাই করার দরকার আমি সেটা করতে প্রস্তুত। বলবো হ্যাঁ তো এখানে দেখো তাহলে আরেকটা কাউন্টার প্রশ্ন আসে আসলে, যে কেন তার এই ভয়টা আসলো? যে তার মানে, বা অনেকেই যেমন এখনো নিয়ে অনেক আওয়ামী লীগকে নিয়ে ভালো কিছু কথা বলার চেষ্টা করতেছে। তো আমি মনে হাসি তাদের কথা শুনে, যে আসলে আওয়ামী লীগ নিজেই, তাদের উপর আত্মবিশ্বাস নাই, যে তারা এমন অপকর্ম করছে যে তাদের পালায় যেতে হইলো। সে কিন্তু জানে এটা, সে কিন্তু ওই যে তোমরা দুজনই যেটা বলছিলা, যে 16 বছর ধরে যে সেটা নোয়িংলি করছে এই কাজগুলো, মানে নট লাইক যে র্যান্ডমলি হয়ে গেছে, সেরকম না, এগুলো সবই প্ল্যান করে জেনে বুঝে করা। তো তারা এমন কাজ করছে, তারা নিজেরাই ভয়ে পালায় গেছে। সেইখানে হচ্ছে তারা তো অপকর্ম করছে, না করলে তো পালাবে কেন? সে সে থাকবে তো। থাকবে কেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে এক্স্যাক্টলি সালমান এফ হ্যাঁ রহমান লুঙ্গি পরে পালায় যাবে? হ্যাঁ উনি 16 বছর, আপনি আমাদের যে ডেভেলপমেন্টের কথা বললেন, যে উন্নয়নের কথা বললেন, হাসিনা কেন হচ্ছে ভারত চলে যাবেন? উনি গণভবনে, বঙ্গভবনে থাকবেন, উনি বলবেন যে তোমরা 10 লক্ষ লোক আসছে, ঠিক আছে, তোমরা বাইরে অপেক্ষা করো, তোমাদের প্রতিনিধি পাঠাও। আমি দরকার হলে জেলে যাব হ্যাঁ, হ্যাঁ আমি 10 জন, তোমাদের হ্যাঁ, 10 জন প্রতিনিধি পাঠাও, আমি তাদের সাথে এই মুহূর্তে হ্যাঁ মিটিং করব, তাই না? আর যদি সেই হ্যাঁ আত্মবিশ্বাস হ্যাঁ থাকে, কেন নাই তারা সেই আত্মবিশ্বাস? এটাও হচ্ছে একটা প্রশ্ন। তো কেন কেন নাই, সেটা অবশ্যই যে স্বৈরাচার তার রূপান্তর, সে এটা জানে, হ্যাঁ, তার যে স্বৈরাচার রূপান্তর হয়েছে, এবং সেটা 2009 থেকে শুরু হয়ে বিভিন্ন ঘটনা, তোমরা দুজন যেটা বললা, তার হ্যাঁ, সাথে একটা ঘটনা আমি অ্যাড করি, যে সাংবিধানিক যে সংস্কার করা হলো, কত নাম্বার ছিল এটা, 13তম না 12তম, যেটাতে 13তম সংশোধনী তত্ত্বাবধায়ক সংশোধনীতে, সরকার হ্যাঁ। হ্যাঁ, তো এইটা যেমন হচ্ছে, সে একেবারে মানুষের সামনে আহ, তার বই প্রকাশ বা আত্মপ্রকাশ ঘটলো, বলা যায় স্বৈরাচার মুক্ত তার আত্মপ্রকাশের প্রথম পয়েন্ট, মানে যেটা হচ্ছে পাবলিকলি সে আসলো, যে দেখো হ্যাঁ আমি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে বন্ধ করে দিলাম। তো এই তখন থেকেই তো আমরা এটা, বাংলাদেশের মানুষ কেমন বা বাংলাদেশের রাজনীতি কেমন, এটা তো আমরা জানি। তখন কি আমরা বুঝতে পারি নাই যে হচ্ছে এই নির্বাচন সে ইয়ে করতে যাবে, সে নির্বাচন কারচুপি করতে যাচ্ছে, তাই না? এটাই ওটাই Exactly. ওটা একটা বড় বড় জায়গা ওখান থেকে আমার কাছে মনে হয় মানে আমার কাছে মনে হয় দুইটা ঘটনা স্বৈরাচার স্বৈরাচার হিসেবে ওনার উত্থানের পেছনের দুইটা ঘটনা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হচ্ছে কি আসলে 21শে আগস্ট গ্রেনেড হামলা যেটা হচ্ছে কি ওনাকে এক ধরনের মানসিক মানসিক সম্মতি উৎপাদনে বা নিজে নিজে নিজেকে কনভিন্স করতে হেল্প করেছে যে আমি স্বৈরাচার হয়ে যেতে হবে আমাকে কারণ মানে উনি জানেন যে দিস ইজ রং বাট ওনার তো একটা জাস্টিফিকেশন দরকার যে কেন আমি স্বৈরাচার হব 2000 মানে 21শে আগস্ট গ্রেনেড হামলাটা হচ্ছে কি সেই জায়গাটা হচ্ছে কি ওনাকে এক ধরনের মানসিক ভাবে ইয়ে প্রস্তুত করছে। দিয়েছে প্রস্তুত করেছে বা ওনার ওনার নিজেকে উনি কনভিন্স করতে পেরেছে যে আমি স্বৈরাচার হব আর 2 নাম্বার হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে ওটার সূত্রপাত আমি যেটা মনে করি এবং এবং ওই ওই সময়টাতে অনেকগুলা ঘটনা ঘটেছে শুধু তত্ত্বাবধায়ক সরকার না এবং ওইটা ক্রুশিয়াল টাইম মানে 2011 ওটা 11-12 এর দিকে ওটা খুব ক্রুশিয়াল টাইম কারণ ওই সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো 1 2 নাম্বার হচ্ছে কি খায়রুল হকের পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে হচ্ছে কি বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল মোজাম্মেল হককে হুম 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 এবং দ্যাট ওয়াজ লাইক দ্য স্টার্ট এবং উনি বুঝতে পেরেছিলেন যে আসলে বিচার বিভাগ কক্ষিগত করতে পারলেই ক্ষমতাটা হচ্ছে কি আসলে টিকে থাকা যাবে হুম তো এই এই জিনিসগুলা শুরু হয় এবং ধীরে 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 সেটা উম, গ্রামের স্কুলের মানে প্রাইমারি গ্রামের এলাকার লোকাল প্রাইমারি স্কুল হাই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগও হচ্ছে কি পলিটিক্যালি হয়েছে মানে এক্স্যাক্টলি। পলিটিক্যাল ইয়ের বাইরে ছিল না মানে আমি আমি এটাই
অবাক হয়ে যায় আর কি যে Exactly. আমি আমি একদম লাস্ট একটা সিম্পল করে বলি, হ্যাঁ sorry, সিম্পল আমি বলেছি যে ওনারা আসছিলেই কিন্তু 2009 ডিজিটাল বাংলাদেশ 2021-এর প্রতিশ্রুতি নিয়ে। ওকে, এটাও একটা হ্যাঁ 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 নর্মাল 21। পিপলদের জন্য একটা সাইনিং হতে পারে। ট্রু যে ট্রু। আচ্ছা, আমি লাস্ট যে তবে প্রশ্নটা করতে ইশতেহার, যাচ্ছিলাম, ওনাদের ইশতেহার কিন্তু স্ট্রং ছিল। মানে আমি যেটা হ্যাঁ, বলি যে আমরা যদি এখন দেখি আমেরিকার আহ, নির্বাচনের ইশতেহার গুলার কথা আমরা বলি না যে তোমার ভিশন কি হ্যাঁ, দিচ্ছ, হ্যাঁ, তুমি তো হ্যাঁ, এক লাইন কি দিচ্ছ, মেক আমেরিকা হ্যাঁ, গ্রেট এগেন দিয়ে হচ্ছে কি যেমন হুম, ডোনাল্ড ট্রাম্পের উত্থান হলো। আওয়ামী লীগ কিন্তু ভীষণ টিউশন খাওয়াইয়া মানে ভীষণ 2021, আমি এটা বারবার বলতাম 21 সালের পরে বারবার আমি ফেসবুকে স্ট্যাটাস দিতাম যে ভিশন 2021-এর কি খবর আসলে এখন। কাগজে কলমে তো এরপর তারা খুবই উন্নয়ন দেখাইছে, কাগজে কলমে হ্যাঁ, দেখাইছে, তারা এগুলো মিট করছে, এটা তারা কাগজে কলমে সেই দেখাইছে। সেই সেই তার বিপরীতে কি অন্য কোন রাজনৈতিক দল আসলে আমাদেরকে কোনো কোনো ন্যারেটিভ ভিশন দিতে দিতে পেরেছে? পারছে? না, পারবে কোনো কি? ভিশন দিতে তুমি এই যে পেরেছে? আমরা পারেনি এতক্ষণ কিন্তু। যে আলোচনাটা করলাম যে হচ্ছে তোমাকে যখন ওই ধরনের সাপ্রেশন করা হয়, ওই হ্যাঁ ধরনের তোমার উপর দিয়ে টর্চার করা হয়, যেটা হচ্ছে নট জাস্ট মেন্টালি ফিজিক্যালি, তোমার হোল লাইফ, তোমার পরিবার। আমরা এমন হ্যাঁ মিলিটারি অফিসারের কথা শুনছি টিভিতে ইন্টারভিউতে, যে একজন মেজর পর্যায়ের অফিসার, ওনাকে কোনো চাকরি থেকেই ওনাকে ঢুকতে দিত না। উনি শেষমেশ লুকায়া ভিন্ন পরিচয়ে সম্ভবত রাজমিস্ত্রির কাজ করতেন। ওনার পরিবার চালানোর ওইটাই একমাত্র উপায়, টাকা কামানোর একমাত্র উপায় ওইটাই আহ, হয়ে দাঁড়াইছে। উনি যে কোথাও কাজ করতে পারেন নাই, তো সেইখানে অপোজিশন থেকে কি করবে বলো? এটা তো সিস্টেমেটিক্যালি করা হয়েছে, তো একেবারে লম্বা সময় ধরে ওই যে আস্তে হ্যাঁ আস্তে 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 কার্ভ করে 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 এটাকে করে নিজের ছাঁচ মতো তৈরি করা হয়েছে। ওইখানে ইস্যু মানে একেবারেই। শুরু, আমাদের আলোচনা শুরু যেখানে ছিল যে আমরা হ্যাঁ, আসলে আশা ছেড়েই দিয়েছিলাম, আমরা কোনোদিন ভাবি নাই। আমি প্রচুর মানুষকে বলতে শুনেছি যে আমি কোনোদিন কল্পনা করিনি শেখ হাসিনার জীবদ্দশায় আমি দেখে স্বৈরাচারের পতন সরে দেখতে পাবো। পতন দেখতে পাবো। না, এটা একবার একমত। তো লাস্ট একটা বিষয় আমরা হয়তো ব্রিফলি আধা মিনিট বা 1 মিনিট করে এটা বলে আমরা হয়তো শেষ করবো আস্তে আস্তে, যে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, বা যে বাংলাদেশের সংস্কার হবে আশা করতেছি, সেই বাংলাদেশ বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের কি মনে হয় তোমার বা আমাদের, এটা যদি আমরা আহমেদ ভাই শেয়ার বলেন। করি। হ্যাঁ। আচ্ছা, আমি 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 যেটা দেখতে পাচ্ছি যে হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ রাইট নাও যে ডিভিশন ক্রিয়েট হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, এটা একটা রিস্ক। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশি, দেন আমরা হিন্দু মুসলিম, এটা মানে ওয়ে টুগেদার ওয়ে স্ট্রং। আর একটা বড় একটা চ্যালেঞ্জ যেটা আমরা আগেও প্রেডিকশন দিয়েছি, আমি আর মির্জা ভাই যখন কথা বলেছিলাম, যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো আমাদের এগুলোর ব্যাপারেও কয়েকটা মেজর চেঞ্জেস মানে মানে অ্যাওয়ারনেস আনতে হবে দেশে, যে আমাদের একটা বড় একটা রিস্ক আছে। তো yeah, এরপরে we can see what happens with the economy and such, you know, and that's it for me. হ্যাঁ, For আমার sure. আমার কাছে মনে হয় যে ডিভিশন তৈরি করার ব্যাপারটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা খুব স্ট্রংলি চলছে। দুই একটা ঘটনা বলি আমি। আহ দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতা 2, হ্যাঁ, আহ নেতার বিরুদ্ধে নেতা, মাঠের বিরুদ্ধে মাঠ, কবির বিরুদ্ধে কবি, এগুলা হচ্ছে কি আসলে যে কোনো একটা অভ্যুত্থানের পর হচ্ছে কি বিভিন্ন দেশে এই জিনিসগুলো আমরা দেখি। তো সেই সেই জায়গাটা আলটিমেটলি ভালো কিছু বয়ে আনে না। এই 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 ডিভিশনটা, আহ 71-কে মুছে দেওয়ার চেষ্টা, আহ এই ডিভিশনটা যদি এই নতুন বাংলাদেশে এক্সিকিউট হয়, আমি বলবো আলটিমেটলি আসলে আমরা খুব বেশি আগাতে পারবো না। আহ কিন্তু ট্রু। আবার অন্য দিক থেকে নতুন এই পরিবর্তিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা ব্যাপার যেটা হচ্ছে যে সেটা আহ মানুষ রাষ্ট্রের অংশ হতে চাইছে এবং তার নিজের রাষ্ট্র নিজের দাবি করছে। এটা একটা খুব বড় ব্যাপার। আমরা উচ্চ মধ্যবিত্ত যারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, আমরা পালিয়ে গেছি। অনেকেই হচ্ছে কি যারা টাকা পয়সা আহ আত্মসাৎ করে বিদেশে বাড়ি কিনে বেগম পাড়ায় সেটেল হয়ে গেছে, তারা আসলে তখন তো দেশ চালাতো। এখন এখন দেশের নিয়ন্ত্রণ নিচ্ছে কারা, রাষ্ট্রের দাবি করছে কারা? যারা ওই গ্রামে বসবাস করে, যারা ওই দেশে থাকে। মাহফুজ ছেলেটা ওই মাদ্রাসা
সিস্টেম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মানে ওই মধ্যবিত্ত পরিবারের বড় হওয়া, মাদ্রাসায় পড়া বা নানান ভাবে মানে তারা ওর রুট ওটা, ও ও দেশ ছেড়ে পালিয়ে, আমি বলতে চাচ্ছি যে দেশের নিয়ন্ত্রণ এখন তাদের কাছেই যাচ্ছে বা তাদের কাছের দিকে যাচ্ছে, খুবই পজিটিভ যে হুম হুম যারা জানে যে আমি আসলে বেগমপাড়ায় যাব না, আমি আমি আমেরিকায় গিয়ে সেটেল করব না, আমি এদেশেই থাকবো, এই দেশটা আমার, ফলে এই দেশটা আমাকে ঠিক করতে হবে। সেটাই। এটা মনে হয় এই অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে পজিটিভ দিক, এবং এই স্পিরিটটা যদি থাকে আমি মনে করব যে আসলে অনেক কিছুই সম্ভব, অনেক বড় বড় আহ মানে ডিভিশন গুলা বাদ রেখে ধীরে ধীরে হচ্ছে কি এগিয়ে যাওয়া সম্ভব। হুম। তো এই আর তো কি। আমি আমার যদি একটু অ্যাড করি, তোমাদের দুজনের কথার সাথে আমি পুরোপুরি একমত। তো এর পাশাপাশি যেমন আমার কাছে মনে হয় যে ইনস্টিটিউশন, আমাদের যে সিস্টেমেটিক যে দিকটা আছে, যে কারণে স্বৈরাচারের উত্থান হইল, এই জিনিসটাকে ডেমোক্রেটিক সিস্টেমেটিক্যালি এবং ইনস্টিটিউশন গুলা, হ্যাঁ। হচ্ছে একইভাবে শেখ হাসিনা কিভাবে 15 বছর সে তার রাজনৈতিক টুল ব্যবহার করে টিকে রইল, এগুলার যে ইন্টারকানেকশন, এগুলার মধ্য দিয়ে যে একটা একটা ওভারল্যাপ বা এদেরকে আরো স্বায়ত্তশাসিত করা এবং একজন যেন আরেকজনকে প্রভাবিত করতে না পারে, এই ব্যাপারগুলো সিস্টেমেটিক্যালি ঠিক করে রেখে যেতে হবে। সেটা যদি না করা যায় তাহলে হচ্ছে যেই আসুক না কেন তোমার সেই একই রিস্ক থেকেই যায়। তো এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই পরিবর্তিত বাংলাদেশে আমি এইটা দেখতে চাই যে যেখানে হচ্ছে নির্বাচন হচ্ছে নিজের মতো করে, যেমন আমরা আমেরিকান কান্ট্রি বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে যে নির্বাচনগুলো দেখি, তারা তাদের মতো নির্বাচন হচ্ছে, সবকিছু হচ্ছে, মানুষ ফরচুনকে ভালো লাগলে ফরচুনকে ভোট দিচ্ছে, ফরচুনকে ভালো না লাগলে আহমেদকে ভোট দিচ্ছে, সে 5 বছর পর বা 3 বছর পর সে আবার পরিবর্তন করে একটা সিদ্ধান্ত নিচ্ছে। এই সুযোগটা হচ্ছে যেন সে ফ্রিলি এক্সারসাইজ করতে পারে, এবং হচ্ছে ফ্রিডম অফ স্পিচ মনে হয় একটা খুব বড় ব্যাপার, যে মানুষের যেন কথা বলার জন্য যেন হচ্ছে কাউকে জেলে যেতে না হয়, এইটা হচ্ছে এনশিওর করার ব্যবস্থা। পাশাপাশি মানুষকে যেমন ডেমোক্রেটিক শিক্ষা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রং করতে স্ট্রং হবে, করা, সেটা হ্যাঁ হ্যাঁ, মিডিয়া, প্রেস, সবকিছুই, সরকারি, রাইট রাইট রাইট। সবকিছু আর কি, হ্যাঁ। এটা একটা বড় পাশাপাশি জায়গা। মানুষকেও হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা মানবিক দিক থেকে বা সামাজিক একটা সোসাইটিতে তোমার বসবাস করার জন্য যে ভালো গুণাবলী থাকে, সেটা তুমি কিভাবে শেখাবা, সেটা শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে বা অন্য অন্য আরো যেসব ওয়ে আছে সেগুলোর মাধ্যমে, এই ব্যাপারটা তোমাকে হচ্ছে একটা গোল থাকা উচিত। 10 বছর বা 10 বা 20 ইয়ার্সের মধ্যে আমি বাংলাদেশের মানুষের মধ্যে এই গুণগত পরিবর্তনগুলো দেখতে চাই। তাইলে হচ্ছে এইটা মনে হয় একটা যে আসল সংস্কারের কথা আমরা বলি যে মানুষ সংস্কার হওয়া প্রয়োজন, বাংলাদেশের শুধু কাঠামো বা অবকাঠামো পরিবর্তন হইলে হবে না, বাংলাদেশের মানুষের আসলে একটা মানসিক উন্নয়নের প্রয়োজন আছে অনেক মানুষের। তো সেটা হচ্ছে এনশিওর করার জন্য যা যা করা দরকার, সেটা মনে হয় আমি পরিবর্তিত বা সংস্কার করা বাংলাদেশ হিসাবে সেটাকেই দেখি আর কি। তো তোমরা কেউ যদি কিছু বলতে চাও, অ্যাড করতে চাইলে করতে পারো, আর না হলে আমরা আস্তে আস্তে শেষ করে দেবো, হয়তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। So there's a long road ahead. আমাদের জাস্ট পেশেন্স হইতে হবে, পেশেন্ট হইতে হবে। 15 বছর ওয়েট করছি, আরো কয়েকটা দিন ওয়েট করি। হ্যাঁ, এইটা আমি একটু অবাক হয়ে যাচ্ছি, 15 বছর পারছি আমরা, খুবই একটা ডিফিকাল্ট একটা 15 দিন সময় পরেই আমরা ফালায় হচ্ছে দিয়ে আপসেট হয়ে যাচ্ছি। এটা মনে হয় যে টু আর্লি। হ্যাঁ, তবে এটা আমার এটা মনে হয় যে সমালোচনা চালু রাখা উচিত, সমালোচনা চালু True, রাখা true, উচিত। true. হ্যাঁ, we should keep them on their toes all the times, যাতে ভুলে না যায় what happened. মাত্র 1 মাস Right. হলো, আসলে 1 মাসের মধ্যে সেটাই। তো এভাবে না, যৌক্তিক সমালোচনা, নট অযৌক্তিক সমালোচনা। হ্যাঁ, অযৌক্তিক হ্যাঁ, সমালোচনা কারণ একের তোমাদের পর এক সাহায্য চ্যালেঞ্জ করবে না, সেটা আসবেই, তোমাকে আটকেই দিবে। চ্যালেঞ্জ আসবেই। হুম। সেটাই। এটা হলো বুঝতে এর হবে। পাশাপাশি যে চ্যালেঞ্জগুলোর কথা বলতেছি আমরা, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সাধারণ মানুষকেও অন্তর্বর্তী সরকারের সাথে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ না তবে করলে এটা কিন্তু এটা এগুলো এটা থামবে না। দেখা যাচ্ছে, এটা মানুষের আগ্রহ দেখতে পাচ্ছে। আমি তো বললাম, আমি যতখানি ডিভাইড দেখতে পাচ্ছি এবং ডিভাইডের চেষ্টা দেখতে পাচ্ছি, সেটা বিভিন্ন পক্ষ থেকে আহ মানে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিচ্ছে, তোমরা আমাদেরকে ওই সময়ের বদলে এই সময় আমরা ক্ষমা করে দিলাম, তোমরা ওইটা ক্ষমা করে দাও। ওই ব্যাপারগুলার পাশাপাশি নতুন স্বাধীনতা, এই ধরনের ডিভিশনের যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেগুলা যদি দমানো যায় এবং পরবর্তীতে আসলে যদি রাষ্ট্রের মানুষ, মানে আমি, ডক্টর মির্জা, আমরা তো আসলে বিদেশে বসে আছি, কিন্তু আহ একদম গ্রামের মানুষজন যারা জানে যে ওরা দেশে থাকবে, ওরা ওরা রাষ্ট্রের নাগরিক হবে, এই ট্রেন্ডটা কিন্তু ছিল, 80-তেও ছিল, 90-তেও ছিল এই ট্রেন্ড। হ্যাঁ, হুট করে স্বৈরাচারের সময় সবাই অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে চলে গেছে, কারণ টিকতে পারে নাই দেখে। তো ওই জায়গাটা যদি প্রতিষ্ঠা করা যায়, আসলে আমার মনে হয় যে খুব সুন্দর একটা বাংলাদেশ
পাবো আর কি আমরা। পারফেক্ট তো আর হবে না, কিন্তু অনেকখানি ভালো ভালো ইমপ্রুভ হওয়ার একটা জায়গা আছে এবং ইমপ্রুভ সেটা হওয়া একটা, উচিত, হ্যাঁ আমরা সেটা আশা করি। এগুলো তো একটা আমাদের এইটাই হচ্ছে চাওয়া। থ্যাংক ইউ আমাদের ঠিক আছে আহমেদ, কথা দীর্ঘ বলে খুব আলোচনা ভালো লাগলো। শোনার জন্য। Nice তো meeting you, sir. প্রত্যেককেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে জয়েন করার জন্য। আমরা হয়তো পরবর্তীতে নেক্সট কোনো এপিসোডে হয়তো ফরচুনের সাথে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে ডাকবো হয়তো, ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। All right, thank you.